আজকের আরোগ্যটা একটু অন্যরকম। আরোগ্য মানেই স্টুডিওর এ প্রান্তে দুজন থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন অতিথি চিকিৎসক, বলা ভালো বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে যিনি আছেন তাকেও আপনারা সবাই চেনেন, নাম শুনেছেন, হয়তো কেউ কেউ গেছেন তার কাছে। কিন্তু তার আগে আজ আরোগ্যে আমাদের দেশের সব চিকিৎসকদের আমরা শ্রদ্ধা জানাই FM গোল্ড এবং আকাশবাণীর পক্ষ থেকে। আমরা প্রত্যেক মঙ্গলবার এই আরোগ্য অনুষ্ঠান করি। একদিকে যেমন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকেন, তাদের মেধা, তাদের কর্মপদ্ধতি, তাদের পরামর্শ আমাদের শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে যায়। অনেক প্রশ্ন আসে, সারা অনুষ্ঠান ধরে প্রশ্ন আসে, তারা উত্তর দেন এবং পথ দেখান। আমরা প্রত্যেককে হয়তো আলাদা করে ধন্যবাদ দিই প্রত্যেক দিন। আজ এমন একটা দিন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনও। আজকের দিনে আমরা ভারতবর্ষের সব চিকিৎসককে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, প্রণতি জানাই। আমরা আজকে আরোগ্য শুরু করার আগে আরো একবার কর্নিশ জানাই তাদের। তারাই আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একেবারেই। আসলে আজ 1 জুলাই, আজকের দিনে আরোগ্য অনুষ্ঠানটি শুরু করবার আগে সেই মানুষটিকে বারবার করে আমরা স্মরণ করব, ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি একাধারে ছিলেন কিংবদন্তি চিকিৎসক, পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং সব থেকে অবাক করার মতো বিষয়, যেটা তুমি একটু আগেই বললে, আজকের দিনই তার জন্মদিন এবং মৃত্যুদিন দুই। সুতরাং সমাজ সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে তার যে বিশেষ অবদান, তার জন্য 1961 সালে ভারত রত্ন তাকে ভূষিত করা হয়। আর আজকের এই দিনে FM গোল্ডের পক্ষ থেকে তাকে আমরা অন্তরের বিনম্র শ্রদ্ধা তো জানাবো, এবং সেই সমস্ত চিকিৎসকদেরও আমরা শ্রদ্ধা জানাবো যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সমাজকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তুলছে। এবার বলি আজকের দিনটা আমাদের কাছে কেন অত্যন্ত খুশির। কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুশল নাগ, ফুট এবং অ্যাঙ্কেল সার্জন। বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয় কি। কারণ আজকের বিষয় হচ্ছে পায়ের সমস্যা। আপনি তো প্রায়শই পায়ের সমস্যা নিয়ে ভোগেন, বা আপনাকে শুনতে হয়, জানো তো বয়স বাড়ছে, এখন পায়ের ব্যথাটা বেড়েছে, জানি না কতদিন আর হেঁটে চলে বেড়াতে পারবো। না, আতঙ্কিত হবেন না, কারণ বিভিন্নভাবে পায়ের ব্যথা নিয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আজকে সব ভাবনার অবসান, কারণ আমাদের অনুষ্ঠানে যিনি রয়েছেন ডক্টর কুশল নাগ আপনাদের পথ দেখাবেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টা নিয়ে আপনাকে জানতে চাইবি, যে পা নিয়ে মানুষের এত মাথা ব্যথা, মানে পা ব্যথা নয়, পা নিয়ে মাথা ব্যথা কেন? কি কি অসুবিধা হতে পারে? পায়ের ব্যথা হবে কেন? প্রথম প্রশ্নটা বরং এরকম করি, যে পায়ে ব্যথা হয় কেন? দেখুন, এটা মনে রাখতে হবে আমাদের সবাইকেই, যে আমাদের যে শরীর, এটা একটা মেশিন। হ্যাঁ, এটা একটা খুবই মানে অভূতপূর্ব মেশিন। এই মেশিনটা এখনো পর্যন্ত আমরা তৈরি করে উঠতে পারিনি, যা আমাদের ঈশ্বর বলুন, এভলিউশন বলুন, যা তৈরি হয়ে এসছে। এই মেশিনটা যখন প্রথম তৈরি হয়ে এই জগতে আসে, যখন একটা ছোট বাচ্চা যখন বর্ন হয়, সেই আস্তে আস্তে মেশিনটা আরো বিকাশ হয়, মেশিনটা বড় হয়, আরো অ্যাক্টিভিটি শেখে, করতে করতে একটা জায়গায় এসে মেশিনটা আবার ভয়েস হতে আরম্ভ করে। যেরকম একটা নতুন গাড়ির যে কোনো আওয়াজ নেই, সুন্দর চলছে, কোনো ঘটঘটানি, কোনো ঠকঠকানি নেই। পুরোনো গাড়িদের ঘটঘটানি ঠকঠকানি আছে। যেরকম আমাদের শরীরটা যখন পুরোনো হয়, মেশিনটা যখন পুরোনো হয়, আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গই ঠকঠকানি, ঘটঘটানি, কোনো না কোনো আওয়াজ, কোনো না কোনো ব্যথা শুরু করবে। তো এটা একটা নেচারের ল বলতে পারেন। এটা হবেই, কারুর বেশি, কারুর কম। কিন্তু যতই আপনার বয়স বাড়বে এবং বয়সের সঙ্গে সঙ্গেই পায়ের সমস্যাটা আরো বাড়ে। তার কারণটা হচ্ছে পা সবচেয়ে বেশি ইউজ, আপনারা মানে হিউম্যান বিংস, মানে আমরা পা সবচেয়ে বেশি একটা অর্গান সবচেয়ে বেশি ইউজ করি। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেটা ইউজ হয় সবচেয়ে বেশি, তার সঙ্গে সঙ্গে আমাদের পা আমাদের অতটাই ইউজ হয়।
মানে সারা জীবনের হাঁটাহাঁটি, খেলাধুলো, লাফালাফি, ঝাপাঝাপি সব তো পায়ের উপরে। এবং এই মেশিনটা যখন আস্তে আস্তে পুরনো হতে আরম্ভ করে তখন সেটা তো আপনাকে সমস্যা দেবেই। তো সেই অর্থে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পায়ের সমস্যাটা হওয়াটা খুবই স্বাভাবিক। মানে ওই আপনি কবির ভাষায় বলছেন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। একদম ঠিক। এই পথে হাঁটতে গেলে তাহলে পায়ের ব্যথা যাতে না হয় কোন কোন দিকটা সম্পর্কে আমরা সচেতন থাকবো? দেখুন এখন পা যদি আপনি গো পা ইন দ্য হিস্ট্রি অফ এভলিউশন, যদি আপনি এভলিউশন দেখেন, মানুষ যখন গাছ থেকে নেমে মাঠে হাঁটতে আরম্ভ করে, দুপায়ে হাঁটতে আরম্ভ করে, পায়ের তবে থেকেই তার আসল ইউজটা শুরু হয়, মানে বাইপেডাল লোকোমোশন যেটা আমরা বলি। এবং হাঁটতে 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 এত বছর এতদিন হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখবেন যে লাস্টে এই প্রায় 3 লাখ বছর ধরে যে হিউম্যান বিং যখন প্রথম মডার্ন হিউম্যান 3 লাখ বছর আগে যখন আসে, তার থেকে এই 20th সেঞ্চুরি অব্দি একটা ফেজ ছিল। এই 20th সেঞ্চুরি থেকে আরেকটা ফেজ হয়েছে। তাই এই ফেজের মধ্যে ডিফারেন্সটা কি, যে এই 20th সেঞ্চুরি অব্দি মানুষ জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই খালি পায়ে হাঁটতো এবং সয়েল বা মাটির উপরে হাঁটতো। লাস্ট 100 বছর বা 150 বছর ধরেই আমরা জুতো পরতে শিখেছি এবং কংক্রিট বা টাইলের উপর হাঁটতে শিখেছি। কাজেই এই পায়ের যে অ্যাজ এ অর্গ্যান, এটা একটা বিরাট বড় চেঞ্জ এসছে লাস্ট 100-150 বছরে। এবং তাই জন্য এই শু ওয়্যার থেকে শুরু হয়ে এই পায়ের যে ইউজ ইন অনেক ডিফারেন্ট সারফেস, তাই জন্য প্রবলেমগুলো আস্তে আস্তে আমরা দেখছি অনেক বেড়েছে। তাই আমি যেটা সবসময় মনে করি, দ্য ফার্স্ট থিং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শু ওয়্যার। মানে যে এখন তো আমাদের সবাইকে জুতো পরতে, জুতো না পরার তো কোনো এখন আর কোনো এক্সকিউজ নেই। এখন রাস্তাঘাট সবাই তো আপনি খালি পায়ে হাঁটতে পারবেন, জুতো পরতেই হবে। তো জুতো পরতে গেলে ওয়্যার দ্য কমফোর্টেবল শু, ওয়্যার দ্য আইডিয়াল শু। আমরা কি করি, আমরা সবচেয়ে ভালো দেখতে জুতোটা কিনি, মানে নট নেসেসারিলি দ্য মোস্ট কমফোর্টেবল শু বাট দ্য মোস্ট গুড লুকিং শু। তো আমি উল্টোটা বলি যে আপনি যখন জুতোটা কিনবেন সবচেয়ে কমফোর্টেবল শুটা কিনবেন। ভালো দেখতে জুতোটা কিন্তু সবসময় আপনার পায়ের জন্য ঠিক নাও হতে পারে। তো শু ওয়্যার ইজ দ্য নাম্বার 1 ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন প্রিভেন্টিং ফুট পেন। না, এর জন্য কি কোনো রকম কোনো মেডিসিন গ্রহণ করার ব্যাপার থাকতে পারে? যে বললে যে পায়ের যত্ন, পায়ের কেয়ার নেওয়ার জন্য আপনি যেমন শু এর কথা বললেন যে কমফোর্টেবল শু যেটা দরকার, পাশাপাশি কোনো মেডিসিন যেটা প্রিকশন মানে ভবিষ্যতে পায়ের সমস্যা থেকে আগে থেকে মুক্তি দিতে পারে? না, মেডিসিন নিয়ে আপনার প্রিকশন কোনোদিনই হবে না। আপনার পাটা তো ঠিক হার্ট বা অন্য কোনো অর্গান নয় যে আমরা হার্টের জন্য অনেক সময় মেডিসিন নিই, পাটা ঠিক সেরকম নয়। পাটা এমন একটা অর্গান যেটার জন্য প্রিভেনশন প্রাইমারিলি হচ্ছে জুতো বা ফুটওয়্যার। একেবারে যে প্রশ্নে সরাসরি যাব, যে এই পায়ের ব্যথা এটা কোন বয়স থেকে শুরু হয়? দেখুন, এটার কোনো বয়স নেই, বাট জেনারেলি যেটা দেখা গেছে মোটামুটি মধ্য বয়সের পর থেকেই পায়ের ব্যথার ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটিটা বাড়তে আরম্ভ করে। তবে এটা এরকম নয় যে ইয়াং লোকেদের পায়ের ব্যথা হয় না। ইয়াং লোকেদের এবং প্রাপ্তবয়স্ক মানে 50+ লোকেদের পায়ের ব্যথার কারণটা ডিফারেন্ট হতে পারে। জেনারেলি ইয়াং পেশেন্টদের যখন পায়ের ব্যথা হয় সেটা কোনো একটা আর্লি এজ বা কনজেনিটাল বা অ্যাডোলেসেন্ট ফুট ডিফর্মিটি থেকে হয়, ফ্ল্যাট ফুট বলুন বা অনেক রকমের পায়ের বিকৃতি থেকে হতে পারে। বয়সকালে মোস্টলি ব্যথাটা হয় ডিজেনারেটিভ মানে বয়স জনিত ক্ষয় থেকে হয়। তো এই দুটো কারণটা আলাদা, যদিও মানে সিংহভাগ পায়ের ব্যথাটা কিন্তু এই 40-45 বছর পর থেকে শুরু হয়। আমি কিন্তু এবার একটা অন্য প্রশ্ন করছি, এই প্রত্যেকেই যারা আমাদের শুনছেন শ্রোতা বন্ধুরা, অন্তত মহিলা যারা, তারা এই উত্তরটার জন্য অপেক্ষা করে আছেন। প্রশ্নটা হচ্ছে যে হিল পরলে কি পায়ের ব্যথা বাড়ে? কতটা হিল পরতে পারব? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমাকে তো অনেক পেশেন্টই আমার করে। হিল পরাটা একটা ফ্যাশন স্টেটমেন্ট। আমাদের পা বা মানুষের পাটা কিন্তু হিল পরার জন্য তৈরি হয়নি। আপনি যদি দেখেন একটা হিল পরা পা, যখন আমরা প্রেসার মেকানিক্সটা স্টাডি করি যে পায়ের উপর কিরকম প্রেসার পড়ছে, পায়ের সামনের দিকে বা আঙুলের উপরে অসম্ভব বেশি প্রেসার পড়ে, যেটা সাধারণত পড়ার কথা নয় বা পা যেটার জন্য তৈরি হয়নি। কেউ যদি বেশি হিল পরে সারা জীবন বা অনেকখানি নিজের কর্মক্ষেত্রে হিল পরেই আসা যাওয়া হাঁটাহাঁটি করে, পায়ের ডিফর্মিটি বা আঙুলের বিকৃতি অনেক বেশি হয়, আঙুলের ক্ষয় অনেক বেশি হয় এবং অনেক আর্লি স্টেজে পায়ের ব্যথা শুরু হয়। কাজেই হিল পরাটা ইজ নট এ ভেরি গুড আইডিয়া। অকেশনালি পড়তে পারেন, মাঝে মধ্যে শখ হলেও পড়তেই পারে, কিন্তু রেগুলার বেসিসে পড়া ইজ নট ভেরি আইডিয়াল। আর যদি হিল পরতেই হয়, খুব বেশি হাই হিল পরবেন না,
প্ল্যাটফর্ম হিলস যেগুলো আমরা বলি, প্ল্যাটফর্ম হিলস 1 ইঞ্চি 2 ইঞ্চি হিল ওগুলো পড়তে পারেন, কিন্তু 3-4 ইঞ্চি 5 ইঞ্চি যে হিলগুলো হয় যে একদমই স্টিলেটো হিলস যেগুলো বলে, সেগুলো কিন্তু একদমই মানে ফিজিওলজিক্যালি পড়াটা একদমই উচিত নয়, পায়ের উপর অত্যাচার বলবো আমি ওটা। আচ্ছা আচ্ছা। ছেলেদের সমস্যাটা অবশ্য হিল পরা নয়, ছেলেদের সমস্যাটা হচ্ছে যে স্পোর্টস শু পরবো নাকি এমনি চটি পরবো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি আমি ক্লোজ জুতোর কথা বলি, ক্লোজ জুতো 2 রকমের হয়, একটা হচ্ছে ফর্মাল শু আর একটা হচ্ছে স্পোর্টস শু। আমাদের দেশে যেটা হয় 2 রকমের ফর্মাল শু হয়, একটা হচ্ছে ফর্মাল শু যেগুলো সামনেগুলো দেখবেন ভি এর মতো ছোঁচালো, আর একটা হয় রাউন্ডেড। এবার আপনি আপনার পায়ের দিকে তাকান, এবার দেখে বলুন আপনার পায়ের শেপটা কিরকম, সামনের দিকে ছোঁচালো না রাউন্ডেড। আচ্ছা, তো উত্তরটা কিন্তু এটা কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি। মানে ছুচলো জুতো পরাটা ইজ অ্যাবসলিউটলি আ ব্যাড আইডিয়া, কারণ আপনার পা কিন্তু ছুচলো নয়, আপনার পাটা ইজ এ রেক্ট্যাঙ্গেল উইথ আ স্ল্যান্ট। তাই জন্য সবসময় আমি বলি ওয়্যার ব্রড শুজ। যেটা স্পোর্টস শু গুলো সবকটাই ব্রড, কোনোটারই ন্যারো বা ছুচলো মুখ নেই। তো আইডিয়ালি যদি পড়তে হয় পরুন স্পোর্টস শুজ। কোথায় যদি ফর্মাল শু পড়তে হয় প্লিজ ওয়্যার ব্রড ফর্মাল শুজ যেগুলো ইউ শেপ সামনের দিকে, নট দ্য ভি শেপ ওয়ান্স। একটা জিনিস প্রায়শই শোনা যায় আর কি, সেটা আমরাও বহু সময় অনুভব করেছি, যে ঘুম থেকে ওঠার পর, সকালবেলা বিশেষ করে এটা হয়, দুপুরের ঘুম থেকে ওঠার পরে নয়, হঠাৎ করে পাটা খুব ব্যথা, মানে মাটিতে পা ফেলা যায় না, বা হাঁটতে গিয়ে হয়তো বাথরুমে যাচ্ছে পারছে না। এটা প্রায়শই, মানে একটা বয়সের পর থেকে তো অবশ্যই হয়, ইনফ্যাক্ট কম বয়সীদের মধ্যে এই প্রবণতাটা দেখা যায়। এটার কারণ এটা যেটা আপনি বলছেন, এটা হচ্ছে দ্য মোস্ট কমন কজ অফ ফুট পেন। সো মোস্ট কমন কজ অফ ফুট পেনের যদি কোনো নাম দিতে হয় আমাকে, তাহলে নামটা হবে প্লান্টার ফ্যাসাইটিস। প্লান্টার ফ্যাসাইটিস একটা ইংরেজি শব্দ, তার মানে হচ্ছে প্লান্টার ফ্যাসা বলে একটা আমাদের পায়ের স্ট্রাকচার আছে পায়ের তলায়, পায়ের পাতায়, তার ইনফ্লেমেশন। তার মানে ইনফ্লেমেশন অফ প্লান্টার ফ্যাসা মানে প্লান্টার ফ্যাসাইটিস, আইটিস মানে ইনফ্লেমেশন। তো এটা সবচেয়ে কমন সিমটম যেটা আপনি বললেন, সকালবেলা ঘুম থেকে উঠে ফোঁড়াচ্ছে, গোড়ালি ব্যথা, একটুখানি হাঁটলাম ব্যথাটা কমে গেল। অনেকক্ষণ বসে সিনেমা দেখছি, উঠে হাঁটলাম ব্যথা করলো, একটু ফোঁড়ালাম আবার কমে গেল। তো এটা টিপিক্যাল সিমটম অফ প্লান্টার ফ্যাসাইটিস। প্লান্টার ফ্যাসাইটিস এর ট্রিটমেন্টটা খুব সিম্পল। প্লান্টার ফ্যাসাইটিস এর জন্য আপনি দেখবেন পায়ের তলায় যদি কোনো যার প্লান্টার ফ্যাসাইটিস আছে তার যে এক্সামিন করেন বা দেখেন, তারা দেখবেন ওই খুব একটা টাইট একটা ব্যান্ড পায়ের তলায়, ওটাকে ফিল করতে পারবেন। যখন আমরা এক্সামিন করি, আমি যখন পেশেন্টকে দেখাই দেখুন এই যে স্ট্রাকচারটা খুব টাইট, এটা প্লান্টার ফ্যাসা বলে। সেই প্লান্টার ফ্যাসাটাকে স্ট্রেচ করতে হয়, তার জন্য কিছু স্পেসিফিক স্ট্রেচেস আছে, সেগুলো আমরা শেখাই। সেই স্ট্রেচিং করলে আস্তে আস্তে ওই টাইট কর্ডটা রিল্যাক্স করে, রিল্যাক্স করলে টানটা কম পড়ে, টানটা কম পড়লে ব্যথাটা কমে যায়। আরো প্রশ্ন আছে পায়ের ব্যথা নিয়ে, তবে এতক্ষণ যারা অনুষ্ঠান শুনছেন আমাদের, তারা হয়তো ভাবছেন যে আজকে শুধু বিশ্বজিৎ আর কল্পলালী আপনাকে প্রশ্ন করবে। তারা সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন 22488085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। আমাদের দুটো ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, প্রচুর মানুষ লাইভ দেখছেন, FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। সেখানে গিয়ে কমেন্ট সেকশনেও আপনি আপনার প্রশ্ন জানাতে পারেন। বন্ধুরা সরাসরি প্রশ্ন নিয়ে আসতে পারেন, কিন্তু বিষয়টা মনে রাখবেন, পায়ের সমস্যা। বন্ধু এসছেন ইতিমধ্যে, আমরা সরাসরি যাব বন্ধুর কাছে। হ্যালো, নমস্কার। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, বলুন বলুন। হ্যালো, বলুন, পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 57। আমার অনেকদিন ধরেই সায়াটিকার ব্যথা হয় পায়েতে। তো আমি সকালে মর্নিং ওয়াক করি আর সন্ধ্যেবেলায় সুইমিং করি। তো আমি কয়েক বছর যাবত লক্ষ্য করছি যে সুইমিং করাতে আমার ব্যথাটা বাড়ে সুইমিং করার পরে, আর মাঝে মাঝে হাতের আঙুলে ঝিনঝিন ঝিনঝিনও করে। এক এক সময় তো এই সায়াটিকার ব্যথা অসহ্য হয়ে যায়, তখন আমাকে জেরোডল এরকম কিছু ওষুধ খেলে আবার 2-1 দিন একটু কমে। কিন্তু প্রত্যেক মাসেই এটা হচ্ছে। আমার সুগার নেই, প্রেশার নেই, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল, তার জন্য আমি অনেকদিন ভিটামিন ডি ওষুধ খেয়েছি, এখন বর্তমানে খাচ্ছি না। তো ডাক্তারবাবু যদি কিছু বলেন কিভাবে আমি এটার থেকে মুক্তি পেতে পারি। বেশ, আপনি শুনছেন, সঙ্গে থাকুন, আর আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে কল্যাণী দাস, আমি সন্তোষপুর থেকে বলছি। ধন্যবাদ। এটা খুব খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন, কিন্তু এটা আমি আগেই বলে দিই, ইনি যে সায়াটিকা যেটা বলছেন কোমর থেকে পায়ে ব্যথাটা নামছে পায়ের দিকে, এটা কিন্তু একটা স্পাইনের সমস্যা, এটা পায়ের সমস্যা ঠিক নয়। কি হয় যে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রা বা মেরুদণ্ডের মধ্যেখানে
একটা একটা ডিস্ক থাকে, মানে একটা স্প্রিং মতন থাকে, একটা চলতি ভাষায় স্প্রিং বলি, যেটা শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। এটা যত বয়স বাড়ে আমাদের আস্তে আস্তে এই স্প্রিং গুলো খারাপ হতে আরম্ভ করে, খারাপ হয়ে আস্তে আস্তে হাড়ের থেকে বেরোতে আরম্ভ করে, এবং যেই বেরোয় আশেপাশে তো নার্ভ, সেই নার্ভগুলোর উপরে চাপ সৃষ্টি করে, যেই চাপ সৃষ্টি করে অমনি সায়াটিকা পেনটা হয়। এই সায়াটিকা পেনটা কোমর থেকে পায়ের দিকে নামে, তার জন্য অনেক রকম এক্সারসাইজ আছে, অনেক রকম ওষুধ দিয়ে থাকি, এবং যদি না কমে বা বাড়ে তখন শেষ পর্যায়ে গিয়ে অপারেশনও হয়। আচ্ছা, কাজে এটা ঠিক পায়ের সমস্যা বলবো না, এটা একটা মেরুদণ্ডের সমস্যা। আচ্ছা। এবারে প্রশ্নটি এসছে আমাদের হোয়াটসঅ্যাপে, প্রশ্ন করেছেন একজন, তিনি লিখছেন যে শুভ সন্ধ্যা ডাক্তারবাবু, নমস্কার নেবেন। আমার গত 3-4 মাস ধরে পায়ের তলায় ঠিক মাঝখানে হাঁটার সময় পায়ের যে জায়গার মাটি স্পর্শ হয় না, সেখানে মাঝে মাঝে মনে হয় কিছু একটা লেগে আছে। কেন মনে হয়? আমার পায়ে ব্যথা বা কোনো সমস্যা নেই, ভয়ের কিছু আছে কিনা? দাসপাড়া রাধা হাউজিং, কলকাতা থেকে লিখছেন জয়ন্ত রায়। দেখুন, যদি ব্যথা না থাকে আমার মনে হয় না চিন্তার কিছু আছে। কিছু অনুভব হচ্ছে বা টান পড়ছে, এটা হতে পারে যে আর্লি আপনার ফ্ল্যাট ফুটের দিকে যাচ্ছে হয়তো, কিন্তু যদি কোনো ব্যথা না থাকে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, এটা খুব একটা মানে মারাত্মক কোনো ব্যাপারের দিকে এগোচ্ছে না। এই ক্ষেত্রে একটা প্রশ্ন, যেটা বন্ধুরা কিন্তু আসছেন, আমরা প্রশ্ন করার আগেই বন্ধুদের প্রশ্নটা নিয়ে নিই। একদম। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। বলুন, শঙ্কর বাগ বলছেন মশাটা ঠুগলি থেকে, বলুন। মশা ঠুগলি থেকে। হুম। ডাক্তারবাবুকে নমস্কার। ডাক্তারবাবু, আমার 3টে প্রশ্ন আছে। আমি যখন কোনো কলকারখানায় কাজ করছি, দেখা যাচ্ছে পায়ের পেশের মধ্যে পাটা ভারী হয়ে যাচ্ছে, পাটা ঝিঝি ধরছে, উঠে দাঁড়াতে গেলে হয়তো পায়ে খুব কষ্ট হচ্ছে, 1 নম্বর। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে পাটা ফুলে যাচ্ছে আর মাংসর পেশিতে টান ধরছে, এটা কারণ কি একটু বললে খুব ভালো হয়। নমস্কার। দুটো প্রশ্ন আমি একটু আলাদা করে দিই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের ঝিঝি লাগে পায়ে ব্যথা, কেন ঝিঝি লাগে, কি করতে হবে ঝিঝি লাগার জন্য? এটা খুব খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ঝিঝি লাগার কারণটা হচ্ছে যে আপনার যে পায়ে আমাদের স্নায়ুগুলো যেটা ব্লাড নিয়ে যায়, ব্লাড সাপ্লাই করে বা নার্ভ যে সাপ্লাই করে, সেগুলো তো আমাদের অনেক জয়েন্টের ওপর দিয়ে যায়, তাই না? আমাদের আর জয়েন্ট গুলো তো মোবাইল স্ট্রাকচার, কাজে যখন আমরা পা মুড়ে বসছি, উবু হয়ে বসছি, তখন এই নার্ভ বা ব্লাড ভেসেল গুলো স্ট্রেচ হয়। স্ট্রেচ হয়ে অনেক সময় ব্লাড সাপ্লাইটা আস্তে আস্তে কমে যায়, বন্ধ হয়ে যায় না, কমে যায়। তখন কি হয়, আপনার যে মাসপেশি বা মাসেল গুলো আছে, তখন ল্যাকটিক অ্যাসিড বা অনেক রকমের ওয়েস্ট প্রোডাক্টস অনেক সময় জমতে আরম্ভ করে, তার জন্য মাসেল ক্র্যাম্প হয় বা ঝিঝি ধরে, বা নার্ভ যদি টান পড়ে ঝিঝি ধরে। সো এটা একটা পশ্চার রিলেটেড থিং, এটা কোনো অসুখ ঠিক নয়। আবার পা সোজা করে দিলে ব্লাড সাপ্লাইটা আবার যখন নর্মাল হয়ে যায়, ব্যথাটা কমে যাবে। আবার পায়ের পাতা ফোলা নিয়ে যেটা বলছে, সেটা হচ্ছে অনেক সময় দেখুন বসে থাকলেও পায়ের পাতাটা ফুলে যাচ্ছে, মানে দীর্ঘক্ষণ বসে থাকা যাচ্ছে না। আবার অনেকক্ষণ হাঁটলেও বা দাঁড়িয়ে থাকলেও পায়ের পাতাটা ফুলে যাচ্ছে। হ্যাঁ, এবার এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এবার আমি একটা উল্টো প্রশ্ন করি। উল্টো প্রশ্ন হচ্ছে, এই তো আমরা যখন দাঁড়িয়ে আছি, আমরা যখন বাড়িতে, যখন আপনারা কর্পোরেশনের জলটা যখন নিচের ট্যাঙ্কে আসে, ওই জলটা ছাদে কে তোলে? উপরের ট্যাঙ্কে মোটর তোলে, পাম্প তোলে। তাহলে আমাদের বডিতে সেই কাজটা কে করে? যখন ব্লাডটা নিচে চলে যায় পায়ের দিকে, গ্র্যাভিটি যখন টেনে নেয়, উপরে উঠবে কি করে? আচ্ছা, আমাদের তো বডিতে কোনো পাম্প নেই, একটা আছে হার্ট, কিন্তু সেটা তো ব্লাডটাকে নিচে পুশ করছে, উঠছে কি করে? এটা একটা সায়েন্স, মার্ভেল অফ সায়েন্স, যে আমাদের যে কাফ মাসেল গুলো আছে, ওগুলো আমরা বলি পেরিফেরাল হার্ট, মেডিকেল টার্মিনোলজি পেরিফেরাল হার্ট। তার কারণটা হচ্ছে, যখন আপনি হাঁটছেন, কাফ মাসেল যখন পাম্প করছে, এটা কি করে, পাম্প করে 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 ভেন গুলোকে পাম্প করে করে আস্তে 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 ব্লাডটাকে পুশ করে ভেনা কাভা বা পেটের দিকে নিয়ে আসে। একবার পেটের দিকে চলে গেল, তখন হার্ট টেকস ওভার। কিন্তু যদি আপনি বসে আছেন, তার মানে আপনার কাফ মাসেল কিন্তু কাজ করছে না, ব্লাডটা পুলিং হচ্ছে, উপরে উঠতে পারছেন না, পাটা ফুলে যাচ্ছে। যেই আপনি হাঁটবেন, পাটা আবার মাসেল অ্যাকশন করবে, আবার আস্তে আস্তে ব্লাডটা উঠে যাবে। অনেকক্ষণ প্লেনে বসে আছেন, পা ফুলে যাচ্ছে, কারণ আপনার কাফ মাসেলের কোনো অ্যাক্টিভিটি নেই। আপনি যদি বসে বসে কাফ মাসেলটাকে নাড়াতে আরম্ভ করেন, দেখবেন পা ফুলবে না। মুভমেন্ট দরকার, পেরিফেরাল হার্ট, ওটাকে কাজ করাতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, উনি করেছিলেন আমাদের, এই যে শিরায় টান লাগে, বসে আছি, শুয়ে আছি, হঠাৎ করে উঠতে পারি না, প্রচন্ড টান লাগে, চিৎকার করতে হয়, তারপরে একটু পরে পাটা ম্যাসেজ করলে ঠিক হয়ে যায়। শিরায় টানটা দুভাবে এক্সপ্লেন করা যায়। একটা, শিরায় টান মানে ইদার মাসেল স্প্যাজম, কোনো মাসেলের স্প্যাজম হচ্ছে, বা নার্ভের জন্য টিংলিং নামে, যেটা বলি পিঁপড়ে কামড়াচ্ছে, কেমন একটা কাটা ঝিঝিত হচ্ছে হাতটা। তো সেটা প্রথম উত্তরটা হচ্ছে, নার্ভের যদি পশ্চারাল হয়, আপনি যদি বেকায়দে বা কোনো একটা
আলাদা অঙ্গভঙ্গিতে শুয়ে থাকে, মাসেলটা ক্র্যাম্প হয়ে যাবে, কারণ একটা জায়গায় বেশিক্ষণ যদি মাসেল টেনে থাকে ক্র্যাম্প হয়ে যাবে, যার জন্য ব্যথা করবে, পাটা ঘুম থেকে উঠে মনে হয় যেন হাতটা কেমন একটা আটকে গেছে, এটা হচ্ছে মাসেল ক্র্যাম্প। অনেকক্ষণ বসে আছেন, পাটা ঝিঝি ধরে গেল, মনে হচ্ছে পাটা যেন কিছু অনেক পিঁপড়ে কামড়াচ্ছে, সেটা বিকজ নার্ভগুলো স্ট্রেচ হচ্ছে, আমার নার্ভগুলো জয়েন্টের উপর দিয়ে যাচ্ছে, তো যেই টান পড়ছে একটা স্পেসিফিক পশ্চারে স্ট্রেচ হচ্ছে, যেই আপনি আর পাটা সোজা করে দিলেন, টেনশন রিলিভ হয়ে গেল, স্ট্রেচটা কমে গেল, ঝিঝি সেন্সেশনটা চলে যাবে। আচ্ছা আচ্ছা, একটা মানে আমার এক পরিচিতর একটা ঘটনা যেটা আমাকে শেয়ার করেছিল, যেটা আজকে আপনাকে পেয়ে একটু বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে তার একটা পায়ের সমস্যা ছিল, মানে সেটা দীর্ঘদিন ধরে হাঁটার ক্ষেত্রে হাঁটুর সমস্যা, অস্টিওআর্থ্রাইটিস, এবং একটু কার্টিলেজেরও বোধহয় একটু ক্ষয় হচ্ছিল, যে কারণে হাঁটা চলার সমস্যা একটু দেখা দেয়। এরপর নর্মালি সে একজন অর্থোপেডিক দেখিয়েছিল, তাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছিল, কিন্তু সেই মেডিসিন গুলো নেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে পায়ের সমস্যাটা সেভাবে দূর হচ্ছে না, কিন্তু উপরন্তু তার অন্য কিছু সিমটম দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে মানে এক্ষেত্রে রেমেডিটা কি? সে কি ওষুধগুলো কন্টিনিউ করবে, নাকি আলাদা করে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে? দেখুন, সব ওষুধ সবাইকে স্যুট করে তা তো নয়। অনেক সময় যাদের ইরিটেবল বাওয়েল আছে বা গ্যাস্ট্রিক সমস্যা আছে, অনেক সময় ওষুধ স্যুট করে না, কারণ ওষুধের সঙ্গে অনেক কেমিক্যাল মেশানো থাকে, যেগুলো আপনার গ্যাস্ট্রাইটিস করতে পারে বা কোলাইটিস করতে পারে। ওষুধ স্যুট না করলে ওষুধ খাওয়াটা ইজ নট এ ওয়াইজ আইডিয়া, না খাওয়াই ভালো। আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন, বলুন যে আমি ওষুধটা কি স্যুট করছে, তাহলে কি ওটার কোনো অল্টারনেটিভ আছে, না ওষুধটা খাবো না, অন্য কোনো পন্থা আছে। কিন্তু ওষুধটা কষ্ট করে খাওয়ার কোনো লজিক নেই, আমার মনে হয় বন্ধ করাই ভালো। সেক্ষেত্রে ডেইলি লাইফটা হ্যাম্পার করছিল, মানে যেহেতু একটার থেকে আরেকটা রোগে চলে যাচ্ছে, মানে ওষুধ খেয়ে যদি আরেকটা রোগ জোটাতে হয়, তার থেকে ওষুধ না খাওয়া বেটার। একদম। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু অনেকক্ষণ ধরে যাবো, 22488085 কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি ঢাকুন্ডা থেকে অবন্তী হালদার বলছি। 75+ বয়স আমার, যদিও আমার একটা কিডনি নেই, যাই হোক আমার বাঁ পাটা দেখছি, বাঁ পায়ের কাপ থেকে মানে অ্যাঙ্কেল থেকে হাঁটুর মধ্যে বাঁ দিকটায় হঠাৎ ক্ল্যাম ধরে যায়, বাঁ দিকটা আর জায়গাটা খুব শক্ত হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, পায়ের আঙুলগুলো মাঝে মাঝে ক্ল্যাম ধরে যায়, আমার টান ধরে যায়। এটার ব্যাপারটা একটু বলবেন? আমার প্রতি প্রেশারের ওষুধ খেতে হয়। আপনার সুগার আছে? না, সুগার নেই। দেখুন, এই রেনাল হাইপারটেনশন। আচ্ছা, তার মানে আপনি অনেক রকমের অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ খান? হ্যাঁ, 5-6 রকমের। হ্যাঁ, তো এবার যেটা হয় যে ক্র্যাম্প ধরাটা একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলি। ইলেকট্রোলাইট বলতে আমাদের শরীরের মধ্যে অনেক রকমের কেমিক্যাল আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, সেগুলো একটা ডেফিনিট মাত্রায় থাকলে আমাদের মাসেল, লিগামেন্টস, নার্ভস গুলো সুন্দর কাজ করে। এই মাত্রাগুলো ওপর নিচে করতে আরম্ভ করলে মাসেল স্প্যাজম, কাফ স্প্যাজম, মাসেলটা টাইট হয়ে যাওয়া, অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, ম্যাগনেসিয়াম, এগুলো কম বেশিতে হয়। এবং এটা আরো বেশি হয় সেসব লোকেদের যারা অনেক ওষুধ খায়, কারণ স্পেশালি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন গুলো অনেক রকমের সাইড এফেক্ট থাকে। কেউ সোডিয়াম কমিয়ে দেয়, কেউ পটাশিয়াম বাড়িয়ে দেয়, সেইগুলোর ক্ষেত্রে অনেক সময় কিন্তু এই মাসেল ক্র্যাম্প গুলো হয়। আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান, এবার বলুন যে এই প্রবলেমটা হচ্ছে, উনি হয়তো কিছু টেস্ট দেবেন দেখার জন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে কিনা আপনার, বা আপনার কোনো ওষুধের জন্য এটা হচ্ছে কিনা। এটা বেসিক্যালি মাসেল স্প্যাজম হচ্ছে আপনার। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলি। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি প্রসাদপুর ভগবতীতলা থেকে দিলীপ ঘোষাল বলছিলাম। বলুন দিলীপ বাবু। আমার স্ত্রী মানে শরীরটা একটু মোটা, শরীর স্বাস্থ্য খুব ভালো, কিন্তু হাঁটুর প্রবলেম এত যেটি 5 মিনিট হাঁটে ওকে বসে পড়তে হয়, কোমর থেকে পা থেকে খুব যন্ত্রণা। আমি বহু পয়সা খরচা করেছি, বহু মানে ফেল হয়ে যাবার জোগাড়, কিন্তু তার কিন্তু সুরাহা পাইনি। হাঁটু থেকে আর কোমর পর্যন্ত এত যন্ত্রণা, যদি একটু 4 মিনিট হাঁটে যদি যায়, সে আর দাঁড়াতে পারবে না, যেখানে বসে পড়তে হয়। তো এটার কি করা যায় বলুন তো? আমি তো বিভ্রান্ত হয়ে গেছি। বেশ, শুনতে থাকুন আপনি। হ্যাঁ, বলুন। আচ্ছা, এটা আপনি যে প্রশ্নটা করলেন, এটা আমারও কিছু এটার ইনপুট দরকার আরো। এটা শুনে আমি একটা ডেফিনিট ডায়াগনোসিস করাটা খুব মুশকিল, কারণ আমাকে দেখতে হবে যে ওনার ওজন কত, প্রথমত ওনার ওজন কি, ওবেসিটি মানে 100-র উপরে, হাইট কত, ব্যথাটা কোথায়, হাঁটুতে, কোমরে, কোত্থেকে ব্যথা আসছে, এক্সরে হয়েছে কিনা, এক্সরেতে কোনো অস্টিওআর্থ্রাইটিস আছে কিনা। কাজে এটা আমাকে কমেন্ট করার আগে আমাকে একটু মাল্টিমোডাল মানে অনেক কিছু দেখে শুনে বলতে হবে। আমার মনে হয় আপনি
বলেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো একজন অর্থোপেডিক সার্জনের কাছে যান আপনার বাড়ির কাছে, যিনি আপনাকে ভালোভাবে এক্সামিন করে এক্সরে করে দেখে বলতে পারবে আসল কারণটা কি। কারণ আপনার সিমটম শুনে আমার তো একটা অর্থোপেডিক কারণ তো লাগছেই, কিন্তু অরিজিনটা কোথায় আমি খুব একটা শিওর নয়। আরো একটা প্রশ্ন করি, যে যারা আমাদের লাইভ দেখছেন তারা প্রশ্ন করেছেন যে প্রশ্ন করেছেন জগন্ময় চক্রবর্তী, মোটর বাইক চালানোর জন্য পায়ের কি কোনো ক্ষতি হয়? যদি ক্ষতি হয় সেটা সুরাহা কি? মোটর বাইক চালানোর জন্য ক্ষতি সেরকম কিছু হওয়ার কারণ নেই। হ্যাঁ, তবে এটা আমি দেখেছি মোটর বাইক চালাতে গিয়ে অনেক লোকের পা গেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়, তো সেই ক্ষতিটা হতে পারে আপনার। কিন্তু মোটর বাইক পার্সে চালালে সেরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই যে ক্ষতি হবে বলে। মানে পায়ের কোনো সমস্যা হওয়ার কথা নয়, মোটর বাইক চালানোর জন্য হবে না, কিন্তু মোটর বাইক চালিয়ে অনেকেই পা ক্ষতবিক্ষত হয়েছে, সেটা কিন্তু হওয়ার চান্সটা খুব ভালোই আছে। যারা ড্রাইভার গাড়ি চালান তাদের সব সময় পায়ের ব্যবহার করতে হয়, এই যে পায়ের ব্যবহার করতে গিয়ে পায়ের কোনো ক্ষতি হতে পারে কি? মানে সেক্ষেত্রে যত্নের কোনো দরকার আছে? দেখুন, ড্রাইভারদের যারা গাড়ি চালান তাদের অ্যাক্টিভিটি, পায়ের অ্যাকশনটা কি, মানে ক্লাচ ব্রেক, তাই তো? তার মানে হচ্ছে অ্যাঙ্কেলটা ওপর নিচ করা আর হাঁটুটা ওপর নিচ করা। তার জন্য যে অ্যাকশনটা সবচেয়ে বেশি হয় আমাদের ট্রাফিকে, স্টপ গো ট্রাফিক বলি যেটা আমরা, হাঁটু ব্যথা হতে পারে। একটু বয়স্ক ড্রাইভার মনে করুন 40+, 50+, হাঁটু ব্যথা হবে। তার কারণটা হচ্ছে যত আমাদের বয়স বাড়ছে, আমি বললাম আমাদের শরীরটা একটা মেশিন, মালাই চাকির তলায় যে কার্টিলেজটা আছে ওটা আস্তে আস্তে ক্ষয় হয়। তো আপনি যত ওই অ্যাকশনটা করবেন, মালাই চাকিটা তো হাঁটুর উপর দিয়ে নামছে উঠছে, তো ঘষতে ব্যথা হবেই। আর যদি একটু বয়স্ক লোক হয়, একটু অলরেডি একটু ঘষে আছে, ব্যথা আছে, তো ব্যথাটা বাড়বে। তো সেটার জন্য আমরা অনেক, যাদের ব্যথা বেশি তাদের জন্য অনেক রকমের ফিজিওথেরাপি, এক্সারসাইজ, ওষুধ হয়। এবং সবচেয়ে বেশি যদি বাঁ পা হয় তো খুব ভালো কথা, তাহলে অটোমেটিক গাড়ি চালাতে পারেন। মজা করে বলছি আমি, না আমি কিন্তু মুশকিল। এই প্রশ্নে আবার যেতাম যে তাহলে যারা অটোমেটিক গাড়ি চালান তাদের একটা পা বিশ্রামে থাকে, বা পাটা, ডান পাটা তাদের পরিশ্রম হয়, সেটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়। একটা পা সারাক্ষণ পরিশ্রম করছে আর একটা পা বিশ্রামে থাকছে, কি উপায়? মানে এক্ষেত্রে তো যে পাটা পরিশ্রম করছে তার ব্যথা হতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এবং আমি তো অনেককেই বলি, তোমার বাঁ পা মানে তুমি বেঁচে গেলে অটোমেটিক গাড়ি করে বেরোতে পারবে, কিন্তু ডান পা হলে মুশকিল, তোমাকে তো অ্যাক্সিলারেটর টিপতেই হবে। তখন সেসব পেশেন্টদের আমরা এক্সারসাইজ করতে বলি, কোয়াড্রিসেপস মাসেলটাকে ডেভেলপ করতে বলি, হ্যামস্ট্রিং ডেভেলপ করতে বলি। এই মাসেলগুলো আমাদের নি জয়েন্টটাকে স্টেবিলাইজ করে। তো এই মাসেলগুলো যত আস্তে আস্তে স্ট্রেংথ বাড়বে, যত স্ট্রেংথটা জোগাড় করতে পারবে, আমাদের প্যাটেলার মুভমেন্টটা অনেক বেশি ইউনিফর্ম হয়, ঘষাটা কম খায়। আমরা এই বিষয়ে নানান ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা হচ্ছে পায়ের সমস্যা নিয়ে। এই আলোচনায় যারা ফেসবুক দেখছেন, মানে ফেসবুক লাইভে আছেন, তারা আমাদের অনুষ্ঠান এখন দেখতে পাবেন, শুনতে পাবেন। কিন্তু যারা রেডিও টিউন করেছেন 100.1 FM গোল্ড, তারা কিন্তু ঠিক 10টা থেকে 10টা 10 পর্যন্ত আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন না, কারণ এই মুহূর্তে আমরা সংবাদ বিরতিতে যাব। কিন্তু অন্যান্য দিনের মতো আমরা একেবারে ফেসবুকে থাকবো। আপনারা ফেসবুক টিউন করতে পারেন এই সময়টা। আবার ঠিক 10টা বেজে 10 মিনিটে চলে আসবো আপনাদের কাছে, তখন আপনারা রেডিও সেটে অনুষ্ঠান শুনতে পারবেন। আমরা আছি ফেসবুক লাইভে। আপনারা যারা আছেন তারা অবশ্যই প্রশ্ন নিয়ে আসতে পারেন, কারণ যারা ফেসবুক লাইভে রয়েছেন, দেখছেন, তারা কেউ ফোন করবেন না, তারা অবশ্যই ফেসবুক লাইভ থেকে আপনাদের প্রশ্ন সরাসরি ডাক্তারবাবুর কাছে নিয়ে আসতে পারেন, আমরা পৌঁছে দেব। আজ রয়েছেন আমাদের সঙ্গে ডাক্তার কুশল নাগ, ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জন। আজকের বিষয় অবশ্যই খুব চিরাচরিত একটা সমস্যা, যেটা বিভিন্ন মানে বয়স্কদের ক্ষেত্রে তো হতেই পারে, কিন্তু মেইনলি বিভিন্ন বয়সের ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে আজ আমরা এসেছি, এবং তার সমাধান কিন্তু ডাক্তারবাবু নিজেই সরাসরি করে দিচ্ছেন। ডাক্তার কুশল নাগ, আমরা প্রশ্ন তার কাছে রাখছি, এবং যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে পায়ের বিভিন্ন সমস্যা, যে সমস্যা নিয়ে আজ ভুগছে না এমন কোনো লোক নেই। একদম বাচ্চাদের ক্ষেত্রেও যদি বলি, তারা যদি স্পোর্টস পার্সন হয়, খেলাধুলো করছে, হঠাৎ করে চোট পাচ্ছে, যদিও সেক্ষেত্রে বোধহয় রিকভারির জায়গাটা খুব তাড়াতাড়ি, কিন্তু তবুও সেই সমস্যাটা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে যারা স্পোর্টস এর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত রয়েছেন, তারা মানে আমরা প্রায়শই শুনি যে, মানে আমি নিজের ক্ষেত্রেও শুনেছি যে হাঁটুর সমস্যা হলে একটা নি ক্যাপ পরে চলো, বা এর কি কোনো প্রয়োজনীয়তা আছে? মানে নি ক্যাপ কি প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া পরার দরকার আছে কি? দেখুন, যে কোনো অর্থোপেডিক অ্যাপ্লায়েন্স যেগুলো বলি, এগুলো অর্থোপেডিক অ্যাপ্লায়েন্স বা অর্থোপেডিক ব্রেস বলি, এটা আপনাকে কিছুক্ষণের জন্য হেল্প করবে। মানে কোনো ইনজুরি হলো,
পা মচকে গেল, হাঁটুতে চোট লাগলো, তখন ডাক্তারবাবু বললেন যে কটা দিন একটু বরফ দাও, এই ব্রেসটা পরো, আস্তে আস্তে ব্যথাটা কমে গেলে ওষুধের সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করে ব্যথা কমে গেলে ছেড়ে দেবে। তো এটা একটা 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস ম্যাক্সিমাম, তার বেশি পড়াটা উচিত না। তার কারণটা হচ্ছে অর্থোপেডিক ব্রেসটার কাজ হচ্ছে আপনার মাসেল বা অন্য কোনো অর্গানকে সাপ্লিমেন্ট করা। যদি আপনি সারাক্ষণ সাপ্লিমেন্টটা নিয়ে যান, তাহলে আপনার আসল যে মাসেল যে কাজটা করে সে কাজ করা ভুলে যাবে, সে আর কাজ করবে না, লং রানে আপনারই ক্ষতি হবে। কাজেই আনলেস আপনি একদমই ডিসেবল যে না ওটা ছাড়া অনেক, তার কারণটা আমি বলি, অনেক পেশেন্ট আছে যারা সিভিয়ারলি অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু বেঁকে গেছে, তারা এমনিতে হাঁটতে পারে না, তারা ওই কাপড় জড়িয়ে বা ব্রেস জড়িয়ে কোনো মতে ওয়াকার নিয়ে হাঁটছে, তাদের জন্য ঠিক আছে, কারণ তারা তাছাড়া হাঁটতে পারবে না। কিন্তু ফলে কমন পার্সন, লেম্যান, ইয়াং স্পোর্টসম্যান, অ্যাঙ্কেল স্প্রেন হয়েছে, 2-3 মাস ধরে অ্যাঙ্কলেট পরার বা এরকম পরার কোনো ইন্ডিকেশন নেই। আমি একটু অন্য প্রশ্নে যাই। আপনি শুরুতে বলছিলেন যে হিল পরার কথা, যে হিল পরা উচিত নয়, তাহলে কি ফ্যাশন দেশ থেকে উঠে যাবে? মেয়েরা হিল পরলে কি কি অসুবিধা হবে? না, হিল পরাটা উচিত নয় ফরে প্রলং পিরিয়ড। আপনি পার্টি আছে, কোনো বিয়ে বাড়িতে যাচ্ছেন, কারোর বন্ধুর বিয়ে, কোনো একটা সোশ্যাল গ্যাদারিং এ আপনি 2 ঘন্টা 2-1 জন্য পড়লেন, খুব ভালো কথা, হিল পরলেন ভালো কথা, কিন্তু ডোন্ট মেক ইট এ পার্ট অফ ইউর লাইফ। আপনি যদি অফিসে হিল পরে যান, বাসে ট্রামে হিল পরে ট্রাভেল করেন, সারাদিন অফিসে পরে থাকেন, সেটা আমি করতে অ্যাডভাইস করবো না, কারণ সেটা লং টার্মে আপনার পায়ের ক্ষতি করবে। কি কি ক্ষতি করতে পারে? পায়ের আর্থ্রাইটিস শুরু হবে, তার কারণ আপনার জয়েন্ট গুলো যখন পায়ের তৈরি হয়, ইভলিউশন যখন পাটাকে যখন সৃষ্টি করেছে, প্রত্যেকটা পায়ের জয়েন্টের একটা ফাংশন আছে, কোনো একটা ওয়েট বিয়ারিং স্পেসে কোনো একটা জায়গায় ওজন বা ওয়েট নিচ্ছে, সেটা যেই আপনি জুতোটা পরছেন বা হিলটা পরছেন, ওটা ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, এমন ভাবে চেঞ্জ হচ্ছে যে ওটা নিতে পারছে না। তখন যে হিল পরবেন আপনার পুরো বডি ওয়েটটা সামনের দিকে শিফট হয়ে যায় পায়ের। তো যে ছোট ছোট জয়েন্ট গুলো, মেটাটার্সাল জয়েন্ট গুলো, আপনার মিডফুটের জয়েন্ট গুলো যে ওয়েট নিয়ে অভ্যস্ত নয়, তখন সেই ওয়েটটা নিতে হচ্ছে। এবং এটা ভেবে দেখুন, যে অর্গান বা যে জয়েন্ট বেশি ওয়েট নিয়ে অভ্যস্ত নয় কিন্তু বেশি ওজন দিচ্ছেন, তার কি হবে? সে ড্যামেজ হবে, আস্তে আস্তে আর্থ্রাইটিস হবে, হয়ে কিছু বছর পরে ব্যথা শুরু হবে, এবং একবার ব্যথা শুরু হয়ে গেলে তখন কিন্তু আপনি রিমাইন্ড করতে পারবেন না, তখন ইউর ডান। পরের বিষয়টা হচ্ছে যে এখন তো একটা ফ্যাশন হয়ে গেছে, কেউ যে কোনো চিকিৎসকের কাছে গেলেই বলে আপনি হাঁটুন, সব ঠিক হয়ে যাবে। ওবেসিটি থাকলে হাঁটতে বলছেন, সুগার থাকলে হাঁটতে বলছেন, কিন্তু হাঁটতে গিয়ে পায়ে ব্যথা হচ্ছে, কি করবে? ভেরি গুড কোয়েশ্চেন। এবং তার জন্য দুটো অ্যান্সার আছে। একটা হচ্ছে, আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা ওবিস বা পায়ে ব্যথা, বয়স্ক মহিলা, তারা হাঁটতে পারছেন না বা কোনো একটা কারণে হাঁটু ব্যথা, হাঁটছেন না। তাদের আমি দুটো জিনিস বলি, একটা হচ্ছে আপনি যদি সাঁতার জানেন, সাঁতার কাটুন। সাঁতার যদি না জানেন, আপনি পুলে নেবে হাঁটুন, জলের মধ্যে হাঁটুন। তার দুটো কারণ, একটা হচ্ছে জল হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ, আপনি যখন হাঁটছেন আপনাকে একটা ওয়েট দিয়ে রেজিস্ট করছে, অ্যান্ড সেকেন্ডলি জলে বয়েন্সি আছে, যেই নামবেন আপনার হাঁটু থেকে ওয়েটটা অফলোডিং হয়ে যাবে, কারণ ভাসছেন। তো ভাসমান অবস্থায় যদি আপনি হাঁটেন, আপনার হাঁটুর এক্সারসাইজ হবে, ওয়েট লস হবে, অনেক ফ্রি মনে হবে। পুলে যদি অ্যাক্সেস না থাকে, সাইক্লিং করুন। রাস্তা সাইক্লিং করতে হবে না, ডেঞ্জারাস। জিমে যান, স্ট্যাটিক সাইক্লিং করুন, বাড়িতে সাইকেল কিনে সাইক্লিং করুন। তাতে আপনার হাঁটু বা পায়ের উপর ওয়েট পড়ছে না, কিন্তু আপনার মাসেল কাজ করছে, ক্যালোরি বার্ন হচ্ছে, ওজন কমছে। আচ্ছা, এই যে এক্সারসাইজ গুলোর কথা বলছেন, বিভিন্ন ডক্টররাও বলেন যে পায়ের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বিভিন্ন সময়, তাতে এক্সারসাইজ করুন। এবং সেক্ষেত্রে কি প্রপার কোনো ট্রেনারের দরকার হতে পারে? মানে ধরুন, অনেক সময় আমরা দেখি অনলাইনেও বিভিন্ন সময় দেখি যে বলছে পায়ের ব্যথা থাকলে, হাঁটুর ব্যথা থাকলে এইগুলো করুন। তো সেটা কতটা ঠিক? মানে আমরা বিভিন্ন রকম ভিডিওস গুলো আছে যেগুলো আজ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে আসছে, সেগুলো কি মানে ডাক্তারের পরামর্শ ছাড়া বা প্রপার কোনো ট্রেনার ছাড়াই যে এই প্রসেসের মধ্যে কি যাওয়াটা ঠিক? না, এটা দেখুন, আমাদের ইন্টারনেটটা একটা আনরেগুলেটেড স্পেস। হ্যাঁ, আমি আমার বক্তব্য রাখছি, অন্য কেউ একজন রাখছে, যে পারে অনেকে অনেক কিছু বলছে, কতটা সেটা সত্যি মিথ্যে সেটা আমি তার মধ্যে যাব না। বাট আমার তো মনে হয় আপনি যদি কোনো এক্সারসাইজ করতে চান, আপনার চিকিৎসক মহাশয়কে জিজ্ঞেস করুন যে এক্সারসাইজটা আমার পক্ষে করা উচিত কিনা। চিকিৎসক যদি বলে হ্যাঁ করা উচিত, ডেফিনেটলি করুন, বা দেখিয়ে দেন কি করে করবেন, বা কোনো ভিডিও লিঙ্ক দিল আপনাকে, ইউটিউবের অনেক ফিজিওথেরাপিস্ট আছে যারা খুব ভালো কাজ করে, তাদের কোনো ভিডিও লিঙ্ক দিয়ে বললো আপনি এটা দেখে করুন, দেন প্লিজ গো হেড এন্ড ডু ইট। নিজে থেকে সার্চ করে করতে যাবেন না, মানে উল্টে বিপরীত হতে পারে, মানে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। মানে পায়ের তো ধরুন বিভিন্ন সমস্যা থাকে, সব সমস্যা তো একই রকম এক্সারসাইজ হতে পারে না। অ্যাবসলিউটলি নট। সব রোগের কি এক ওষুধ হয়? হ্যাঁ। এবারে আমার যে প্রশ্ন, সেটা মূলত অফিসের বসদের নিয়ে। বসরা অনেকটা সময় চেয়ারে বসে থাকেন, খালি বস নয়, যে চাকরিতে চেয়ারে বসে থাকা, অন্তত তার 8 থেকে 10 ঘন্টা চেয়ারে বসে কাজ করতে হয়।
পায়ের মুভমেন্ট হচ্ছে না, তারা কি করবে? আমি এটা অনেক পেশেন্টকেই বলি, যারা অনেক মনে করুন বসে কাজ, ইন্টারনেটে কাজ করছে, এখন তো ঘরে ঘরে ওয়ার্ক ফ্রম হোম সবাই করছে, সারাদিন বসে আছে, কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথাতে বলি যে একসঙ্গে এক জায়গায় বেশিক্ষণ বসবেন না। ঘন্টাখানেক বসলেন, গেট আপ, মুভ অ্যারাউন্ড, স্ট্রেচ, নিজের পা ছুন, স্ট্রেচ করুন, 2-3টি যোগা পোজ থাকলে করুন, 10 মিনিট করে আবার বসুন, আবার 1 ঘন্টা কাজ করুন। কন্টিনিউসলি একটা পোস্টারে বসার জন্য আমাদের হিউম্যান বডি কিন্তু তৈরি হয়নি। উই হিউম্যানস, আমরা এসেনশিয়ালি হচ্ছে হান্টার গ্যাদারার, আমরা শিকার করে খাওয়ার একটা প্রজাতি। আমাদের কিন্তু এই মডার্ন লাইফটা কিন্তু কয়েকশো বছর ধরেই শুরু হয়েছে, 200-300 বছর আগে কিন্তু আমরা মাঠে ঘাটে খেটে খেতাম, কাজে আমাদের শরীরের অভ্যেস নেই। তাই একসঙ্গে এক জায়গায় বসবেন না, উঠুন, স্ট্রেচ করুন, কিছু যোগা করুন, যোগা করা খুব ভেরি গুড, স্ট্রেচিং এর একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে যোগা, আবার কাজ করুন, কোনো অসুবিধা নেই। অফিসের চাপ থাকলে উঠতে না পারলে? দেখুন, কিছু পেতে গেলে কিছু করতে হবে, কিছু কষ্ট করতে হবে। আমরা যদি কিছুই না করতে চাই তাহলে তার প্রাইসটা কিন্তু আপনার শরীর দেবে। কাজে এখন দেখবেন অফিসেও সব জায়গাতেও জিম থাকে, আপনি যদি কোনো বড় অফিসে যান তাদের সবারই একটা ইনহাউস জিম থাকে, বা বিল্ডিং এ কোনো একটা জিমের সঙ্গে মেম্বারশিপ করা থাকে। দে অলসো এনকারেজ কি আপনারা যান, কি জিমে যান, দিনের শেষে জিমে যান, মধ্যিখানে লাঞ্চ ব্রেকে গিয়ে একটু 15-20 মিনিট জিম করে আসুন। বড় বড় আইটি পার্ক যেগুলো আমি দেখেছি, আমার বন্ধুরা যেখানে কাজ করে তাদের সবার জিম আছে, কেউ যায় না যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আছে। পায়ের জন্য সাইকেলিং ভালো না ওয়াকিং? দেখুন, পায়ের জন্য বলবো না, ওয়াকিং ইজ অবভিয়াসলি গুড বিকজ ইট ইজ অ্যাক্সেসেবল, সবাই হাঁটতে পারে, সবাই তো সাইক্লিং করতে পারছে না, কিন্তু যার পায়ের ব্যথা আছে তার জন্য সাইক্লিং ইজ বেটার দ্যান ওয়াকিং। পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, হাঁটতে পারছেন না, ওজন বেশি, সাইক্লিং করুন বা সুইমিং করুন, ফিট, নো প্রবলেম, অ্যাক্সেস টু পুল বা অ্যাক্সেস টু সাইকেল নেই, প্লিজ হাঁটুন, কোনো অসুবিধা নেই। কাজে এটা ইন্ডিভিজুয়াল স্পেসিফিক প্রেসক্রিপশন হওয়া উচিত, এটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দেওয়া উচিত নয়। এরকম নানান প্রশ্ন আমাদের রয়েছে, আরো অনেক প্রশ্ন যারা অনুষ্ঠান শুনছেন তারাও প্রশ্ন করতে পারেন, কারণ আমি একটু আগে আপনাকে বলছিলাম যে দেখাই হলে রাস্তাঘাটে একটু যারা মিডল এজ 40-এর পর থেকে তারা পায়ের সমস্যা নিয়ে বেশি বলতে শুরু করে, 50 হলে আরেকটু বেশি, 60 হলে আরো বেশি। এই বিভিন্ন বয়সে পায়ের যত্ন নিয়ে, এবং আরো একটা বিষয় যে পায়ের যত্নের সঙ্গে খাবারের কোনো সম্পর্ক আছে কিনা, কারণ অনেকে তো শুরুতেই বলে দেন এতে ইউরিক অ্যাসিডের কারণে হচ্ছে। এইসব প্রশ্নে আমরা থাকবো, বরং এতক্ষণ আমরা এই 10 মিনিট আমরা যে আলোচনাটা করলাম সেখানে যারা রেডিও শুনছেন তারা আমাদের অনুষ্ঠান শুনতে পারছিলেন না, কিন্তু এবারে আমরা ঠিক চলে যাব আবার রেডিওতে, যেখানে যারা রেডিও শুনছিলেন লিসনার 100.1 FM গোল্ডে, তারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। একই সঙ্গে যারা ফেসবুক লাইভ দেখছেন তারাও কিন্তু আমাদের অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। প্রচুর প্রশ্ন এসছে, আপনাকে সেই সব প্রশ্ন আমরা পাঠাবো, যেহেতু এখনো লাইভে আমরা আসিনি, মানে রেডিওর থেকে আমরা অনুষ্ঠান শুনতে পাচ্ছি না, তখন 10:10 পরে ফিরে আসবে। এবার সরাসরি আমরা রেডিওতে ফিরবো। আমরা ফিরে এলাম আবার। আমাদের যারা এতক্ষণ 100.1 FM গোল্ড টিউন করেছিলেন তারা নানান প্রশ্ন নিয়ে আছেন, কারণ আমরা একটু আগেই বলেছি 22488085 এই নাম্বারে এসে আপনি আপনার প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসবেন, অথবা যারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 এই নাম্বারে এসে আপনি আপনার প্রশ্ন জানাবেন। ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন, আবার ফোনও আসতে শুরু করেছে আমাদের কাছে। আমরা হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নে বরং যাই। আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যিনি লিখেছেন তিনি হচ্ছেন, কে লিখেছেন আগে বলি, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা গারুলিয়া থেকে লিখেছেন সুব্রত রঞ্জন দাস। লিখেছেন, ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন, আমার ভাইপোর বয়স 13, ওর পায়ের নিচের দিকে খুব ব্যথা করে, এত ব্যথা করে যে স্কুলে যেতে পারছে না, এমন হচ্ছে কেন? ওনার প্রশ্ন। দেখুন, ইয়াং অ্যাডোলেসেন্ট, একজন ইয়াং বাচ্চা, তার পায়ে ব্যথা, স্কুলে যেতে চাইছে না, তার সবচেয়ে কমন কজ হবে কাফ পেন। এবং কাফ পেনটা কেন হচ্ছে উনি বলেননি, বাট আমার যেটা শুনে মনে হয় 90% পেশেন্ট এই বয়সে যারা আসে আমার কাছে, তাদের কাছে একটা ফুটের ডিফর্মিটি থাকে, তাকে বলি ফ্ল্যাট ফুট। মানে জন্মগত তার পায়ের যে আর্চ থাকে, আর্চটা নেই। আর্চ মানে পায়ের একটা কার্ভ থাকে, সবারই থাকে, কারোর কম কারোর বেশি, অনেক বাচ্চার থাকে না। পাটা ফ্ল্যাট, এবং ফ্ল্যাট হয়ে পাটা বেঁকতে আরম্ভ করে, আমরা বলি হিল ভ্যালগাস ডিফর্মিটি ইন ফ্ল্যাট ফুট। তো সেই সব বাচ্চাদের এই বয়সেই হয়, এবং তাদের সিমটম হয় যেমন পায়ে ব্যথা, বেশি খেলাধুলো করলে পায়ে ব্যথা করে, ফুটবল ক্রিকেট খেললে মনে হয় পায়ে ব্যথা করছে, বাড়িতে এসে মাকে বলে পাটা টিপে দিন আমার। আর যেদিন খেলাধুলো নেই, বাড়িতে বসে আছে, কোনো অসুবিধা নেই,
আচ্ছা। তো এটা ফ্ল্যাট ফুটের কমন সিমটম। আই সাসপেক্ট ইট ইজ ফ্ল্যাট ফুট, যদি উনি অতটা ডিটেলস আমাকে দেননি। তার চিকিৎসাটা খুব সোজা, এদের জন্য কোনো অপারেশন বা কিছু লাগে না। এদেরকে সিম্পল কাস্টম ইনসোলস ও পায়ের জন্য অনেক রকমের স্পেশাল ইনসোলস পাওয়া যায়, জুতোর মধ্যে ঢুকিয়ে পড়লে পাটা যে বেঁকে যাচ্ছে সেটা ঠিক। ওটা সোজা হয়ে যায়, তখন ব্যথা যন্ত্রণা কমে যায়। বেশ। আচ্ছা, বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে 22488085 প্রশ্ন নিয়ে। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। ডাক্তারবাবুর কাছে একটু জানতে চাইবো, আমার বয়স হচ্ছে 50+। বলুন বলুন। হ্যাঁ মানে লাস্ট 2-2.5 মাস যেটা প্রবলেমটা হচ্ছে, বাঁ হাতের কনুইয়ের নিচে থেকে একদম এই আঙুল পর্যন্ত ঠিক মানে সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা একটা মানে পেন হচ্ছে। এটা কিন্তু একটুখানি রেস্ট নিলে ঘন্টাখানে কেটে যাচ্ছে, ভোরবেলা বা সকালবেলা সেরকম কিছু থাকছে। এবং পরিশ্রমটা যখন খুব বেশি হচ্ছে তখন ওই ব্যথা যন্ত্রণাটা বাড়ছে। যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন। উনি হাতের সমস্যা বলেছেন, যে বা হাতের কনুই থেকে ব্যথা হচ্ছে। আঙুল পর্যন্ত। হ্যাঁ, সেটা কি হবে? দেখুন, নার্ভের নিশ্চয়ই বিষয়, এবং আপনি বলতে পারেন এটা আপনার কোনো একটা নার্ভের বিষয় বা কোনো মাসেলের স্পেনের জন্য হচ্ছে। উনি যেরকম বললেন যে কাজকর্ম করলে ব্যথাটা বাড়ে, তার মানে কোনো একটা মাসেল পেন হচ্ছে যেটা কাজকর্মের জন্য ব্যথাটা বাড়ছে। তো সেটা একবার এক্সামিন করে দেখতে হবে। মানে ফোনে বলাটা একটু মুশকিল। আপনি আপনার নিয়ারেস্ট যিনি ডাক্তারবাবু আছে, অর্থোপেডিক ডাক্তারবাবু, তাকে দেখান। তিনি এক্সামিন করে কোনো না কোনো একটা তো ডায়াগনোসিস হবেই আপনার। মোস্ট লাইকলি মাসেল পেন হচ্ছে আপনার। প্রশ্ন আছে বন্ধুরা লাইভের নিচে প্রশ্ন করেছেন, আমার হাঁটু মুড়ে বসে থাকলে বা ঠুকে গেলে ব্যথা হয় প্রচুর, কি করলে উপকার হবে? সায়ন চন্দ্র, হাইট 5 ফুট 2 ইঞ্চি, ওজন 64, গাজীপুর, আমতা, হাওড়া। বয়সটাকে লিখেছেন? হ্যাঁ, ওজন লিখেছে 64, হাইট 5 ফুট 2 ইঞ্চি। না, বয়সটা লেখেনি। বয়সটা লেখেনি। দেখুন, এটা যেটা আমি একটু আগে কথা বলছিল যে যারা গাড়ি ড্রাইভ করে তাদের হাঁটু ব্যথা কেন হয়। তো আপনি যেটা বলছেন হাঁটু মুড়ে বসলে আপনার মালাই চাকি যেটা প্যাটেলা বলি বাংলা ইংরেজিতে, তো সেটা খাপে খাপে খুব টাইটলি ফিমার বোনের সঙ্গে ঘষে। তো যত আপনি স্কোয়াট করবেন, যত আপনি পদ্মাসনে বসবেন, ওটা আরো টাইটলি বসে থাকে, তার জন্য ব্যথা হয়। কারণ মালাই চাকির তলায় যে কাটলেসটা, ওটা আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে থিনিং বলি, মানে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তাই জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বলি যে বেশি বাবু হয়ে উবু হয়ে বসবেন না, পাটা সোজা করে বসুন বা চেয়ারে বসুন, নিচে বসার দরকার নেই। আর ট্রিটমেন্ট হিসেবে এক্সারসাইজ, হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং, যেটা আমরা আগে কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বললাম। তাহলে কি স্কুলে শুধু নয়, বাড়িতেও নিয়মিত নীল ডাউন করা উচিত? না, বাড়িতে নীল ডাউন করা উচিত একটা সার্টেন এজ অবধি। তার বেশি বয়স্ক মধ্যবিত্ত বয়স 40-50-এর বেশি না করাটাই ভালো। কত বছরের পর থেকে, মানে কত বছর বয়সের পর থেকে নিচেতে না বসে চেয়ারে বসা উচিত? 40-45 অবধি ঠিক আছে, তারপরে কিন্তু আস্তে আস্তে আপনার শরীরটা পূরণ হতে আরম্ভ করে, তখন না বসাটাই বেটার। আচ্ছা, বন্ধু আরেকজন রয়েছেন 22488085 কে রয়েছেন, এবার সরাসরি কথা বলেন। নমস্কার। 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 আমি আমার বয়স ওই 56। তো আমি একটু 6 ফুট লম্বা। আমি তো মোটরসাইকেল চালালে পরে ধরুন ঘন্টাখানেক আমি চালালাম, তো আমার এই লোয়ার পোর্শন না পুরো ঝিমঝিম করে। এইটা কেন হয়? সঙ্গে থাকুন, আর যারা ফোন করছেন তারা না প্রত্যেকে আপনাদের রেডিও সেটটা বন্ধ করে নেবেন, কারণ রেডিও সেটের ফিড আসে। বলুন। আচ্ছা, এটা খুব কমনলি দেখা যায় যে যখন আপনি বাইক চালাচ্ছেন, আমাদের দেশের রাস্তাঘাট খুব তো মসৃণ নয়, উঁচু নিচু খন্দখানা সবই আছে। তো এই যে জার্কস গুলো হয়, ওপর নিচে যাচ্ছেন, জার্কিং হচ্ছে, তার জন্য আপনার কোমরের মধ্যে অনেক অনেক প্রেশার বিল্ড আপ করে, এবং সেই কারণে আপনার যে ডিস্ক, যে গাদিগুলো বলি, ভার্টিব্রাল স্পেসের মধ্যে যে থাকে, সেগুলো আস্তে আস্তে বেরোতে আরম্ভ করে ছোটখাটো নার্ভগুলোকে ঠেলা দেয়, এবং সেই ঠেলা দিলেই তখন পায়ের নার্ভগুলোর উপরে এই সিমটম গুলো যেটা আপনি বলছেন, ঝিমঝিম করা বা একটা ব্যথা হওয়ার মতো হয়। কাজে এইটা যখন বাইক চালানোর সঙ্গে বেশি হচ্ছে, চেষ্টা করুন বাইকটা একটু কম চালান, বা চালালে রাস্তাঘাট ভালো রাস্তা দেখে চালান। আচ্ছা, সঞ্জীব ঘোষ বলেছেন যে বয়স 52, পূর্ব পুটিয়ারি, কলকাতা 93 থেকে। হোয়াটসঅ্যাপে তার সমস্যার কথা লিখেছেন আমার বাঁ পায়ের গোড়ালি খুব ব্যথা করে, কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো দিন খুব বেশি ব্যথা করে, আবার কখনো কম, কোনো ব্যথার ওষুধ খাইনি, এক্সরে হয়েছে, রিপোর্ট স্বাভাবিক, ইউরিক অ্যাসিড 7.4, এছাড়া আরো কিছু উনি বলেছেন। তো সেটা নিয়ে আপনার কাছে একটু বলছেন, দয়া করে কিছু বলুন, ধন্যবাদ নেবেন। দেখুন, গোড়ালি ব্যথা দু রকমের হয়। একটা যেটা একটুক্ষণ আগে আমরা মানে আলোচনা করলাম, প্লান্টার ফ্যাসাইটিস বললাম। আরেকটা যেটা হয় গোড়ালির পিছন দিকে ব্যথা হয়,
সেটা আমরা অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলি। এখন আপনি আমাকে স্পেসিফিক্যালি বললেন না যে কোথায় ব্যথা, গোড়ালির নিচে না গোড়ালির পিছন দিকটা। তো যদি গোড়ালির পিছন দিকটা ব্যথা হয় তাহলে ওটার ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিলিস স্নায়ুটা ঘষা লাগছে। আর যদি গোড়ালির তলায় ব্যথা হয় তার সেটা আমরা প্লান্টার ফ্যাসাইটিস বলি। সবসময় যে এক্সরেতে কিছু থাকবে তা নয়, তবে একবার এক্সামিন করে দেখতে পারলে ডায়াগনোসিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। তার জেনারেলি ইউরিক অ্যাসিডের সঙ্গে আপনার পায়ে ব্যথার সম্পর্ক না থাকাই উচিত। একবার কোনো ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জন বা অর্থোপেডিককে দেখান, তাহলে ডায়াগনোসিসটা ইজিলি হয়ে যাবে। জয়ন্ত রায়, দাসপাড়া, রাধা হাউজিং, কলকাতা 152 থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা ডাক্তারবাবু, নমস্কার নেবেন। আমার গত 3-4 মাস ধরে পায়ের তলার ঠিক মাঝখানে হাঁটার সময় পায়ের যে জায়গাটি মাটি স্পর্শ হয় না সেখানে মাঝে মাঝে মনে হয় কিছু একটা লেগে আছে। কেন মনে হয়? আমার পায়ে ব্যথা বা কোনো সমস্যা নেই। এই প্রশ্নটা উত্তর দিলাম একটু আগে। আচ্ছা, তাহলে এটা কি উনি ফোন করে দিলেন? উনি ফোনেও জানিয়েছিলেন। এই প্রশ্ন একটা রিকোয়েস্ট, আপনারা যারা ফোন করছেন তাদের হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে ফোন না করলে হবে। আমরা সবার প্রশ্নই কিন্তু নেব, কিন্তু এতটা মাথায় রাখা যাচ্ছে না আর কি, কে কোন নাম্বার থেকে কখন ফোন। এবার বেশ কিছু প্রশ্ন এসছে। প্রথমে বলি যে তনুশ্রী সাহা লিখছেন, বয়স 60 বছরের বেশি, হাঁটলে বাঁ পায়ের গোড়ার কাছে ব্যথা হয়, কিভাবে যত্ন নেব? বাঁ পায়ের গোড়া বলতে মানে নিচ্ছি গোড়ালি বলতে চাইছেন হয়তো। তো বাঁ পায়ের গোড়ালির যখন ব্যথা হয় তখন একবার দেখে নেবেন যে গোড়ালির কোথায়, নিচে ব্যথা হচ্ছে না গোড়ালির পিছন দিকে ব্যথা হচ্ছে। কিছু এক্সারসাইজ আছে, স্ট্রেচিং আছে, ভালো জুতো পরুন। আপনি আপনি এটা দেখে নিন যে কোনো পায়ে আর্থ্রাইটিস হচ্ছে কিনা। তো মেজর যত্ন নেওয়ার মধ্যে ভালো জুতো পরে হাঁটুন, কমফোর্টেবল চটি বা জুতো পরুন, তাতে ব্যথাটা কম হবে। খুব ব্যথা যদি না কমে তাহলে আপনাকে এক্সারসাইজ বা স্ট্রেচিং দেখাতে হবে। বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে গোড়ালির পিছনের দিকের অংশে খুব ব্যথা অনুভব হয়। প্রশ্ন হলো, এটি কি হাড়ের রোগ নাকি মাংসপেশির? উল্লেখ থাকে আমার বয়স 53, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 73 কেজি, প্রেসার ওষুধ খাওয়ার পর নর্মাল, সুগার নর্মাল, কোলেস্টেরল, থাইরয়েড সমস্যা নেই। অসীম কুমার মন্ডল, বেতালান, বাঁকুড়া থেকে। এটা নিয়ে এক্ষুনি আমি এই প্রশ্নটা যেটা উত্তর দিচ্ছিলাম, গোড়ালিতে 2 রকমের ব্যথা হয়, একটা গোড়ালির নিচে, একটা গোড়ালির পিছনে। এই যে ইনি যে বলছেন গোড়ালির পিছনে ব্যথা, এটাকে আমরা অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলি। মানে গোড়ালির যে হাড় তার পিছনে একটা স্নায়ু লেগে থাকে, তার নাম হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। এবার এই গোড়ালির যখন হাড় একটু বাড়ে, বয়সজনিত ক্ষয়ের জন্য যখন হাড় বাড়ে, তখন এই হাড়টা এই অ্যাকিলিস টেন্ডনটাকে ঘষে হাঁটার সময়, মুভমেন্টের সময়, তাতে পেন, ইনফ্লামেশন হয়। তো তাকে আমরা অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলি। তো এটা ট্রিটমেন্টটা খুব সিম্পল, আপনি বরফ দিন, জুতোর মধ্যে একটুখানি হিল লাগিয়ে দিন, মানে 5 মিলিমিটার হিল, 5 সেন্টিমিটার নয় কিন্তু 5 মিলিমিটার হিল লাগিয়ে দিন, যাতে ঘষাটা কম খেলে ব্যথাটা কম হবে। আচ্ছা, অনেক সময় আমরা নিজেরাও একটা ফিল করি যে হাঁটতে গেলে বা খালি পায়ে যখন বাড়িতে চলি, সবসময় হয়তো চটি পরা সম্ভব হচ্ছে না, ঘরে পায়ের তলাটা জ্বালা করছে হালকা। এরকম একটা প্রশ্ন আছে, সৌমি ভট্টাচার্য লিখছেন, আমার পায়ে সবসময় একটা ঝিঝি ব্যথা হয়, ঠান্ডা মেঝেতে পা দিতেই পারি না, অবশের মতো হয়ে থাকে, হাঁটতে গেলে এটা হয়, কি করতে হবে? ওনার বয়স বা আছে বলে কিছু লিখেছেন? দেখুন, বার্নিং পেন মানে নিউরাল পেন, মানে জ্বালা ব্যাপারটা একটা নার্ভের সিমটম। এটা খুব কমনলি হয় যারা আর্লি ডায়াবেটিক নিউরোপ্যাথিতে যারা ভুগছে। দেখুন, ডায়াবেটিস তো একটা ক্রনিক রোগ, 6, 7, 8 বছর 10 বছর পরে নিউরোপ্যাথি আস্তে আস্তে সেট ইন করে পায়। নিউরোপ্যাথির ইনিশিয়াল সিমটম হয় পায়ের জ্বালা, হাঁটতে গেলে জ্বালা করে, খালি পায়ে জ্বালা করে, আর জ্বালাটা আস্তে আস্তে পরিণত হয় অবশতায়। 14-15 বছর ডায়াবেটিসের পরে অনেক পেশেন্টেরই আস্তে আস্তে পায়ের জ্বালাটা আস্তে আস্তে পাটাকে অবশ করে ফেলে। তাই জন্য এইসব আর্লি কেসে আমি বলি যে সুগারটাকে ভালো করে কন্ট্রোল করুন, প্রপার ফুটওয়্যার পরুন, অনেক মেডিকেশন হয়। এই জ্বালা উনি জানিয়েছে ওর বয়স 36, তাহলে তো ডায়াবেটিস আই হোপ নেই ওনার। তো সেটার জন্য নার্ভের জন্যই হতে পারে, অনেক পেরিফেরাল নিউরোপ্যাথিতে হয়। এই বার্নিং পেন একটা নার্ভের সিমটম, তার জন্য অনেক রকম ওষুধ পাওয়া যায়। যখন নিউরোলজিস্ট বা কোনো ফুট অ্যান্ড অ্যাঙ্কেল স্পেশালিস্টকে দেখান, একবার এক্সামিন করে দেখে আপনাকে নিশ্চয়ই সেই ওষুধগুলো দেওয়া হবে। আচ্ছা, আমাদের একই সঙ্গে সৌমির আরো একটা প্রশ্ন আছে, ওয়েট ট্রেনিং এ কি অস্ট্রোপোরোসিস বা আর্থারাইটিস কে আটকাতে পারে? গুড কোয়েশ্চেন। আটকাতে পারে না, ডিলে করতে পারে। দেখবেন যারা স্পেসে যায়, স্পেসে তো কোনো গ্র্যাভিটি নেই, স্পেস থেকে যখন ফেরে তখন অস্টিওপোরোসিস হয়ে যায়, মানে বোনের ডেন্সিটি কমে যায়। সো গ্র্যাভিটি বা ওয়েট এক্সারসাইজ against gravity is essential part of maintaining bone health. কাজে ডেফিনেটলি কিছু ওয়েট ট্রেনিং করা উচিত। বডি বিল্ডিং করা দরকার না দরকার সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ডেফিনেটলি ওয়েট ট্রেনিং করলে
অস্টিওপোরোসিসকে কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখা যায়। আমি আরো একটা প্রশ্ন করি যে যেহেতু ছোটবেলা গ্রামে কাটিয়েছি, পরবর্তীকালে শহরে এসেছি, গ্রামে যারা আছেন তারা বাড়ির উঠোনেও চটি পরেন না বা জুতো পরেন না, আবার ঘরের ভিতরে তো প্রশ্নই নেই। কিন্তু এই যে শহর বা মফস্বলে ঘরে চটি এবং জুতো পরে, কোনটা উচিত? সারফেসটাকে দেখতে হবে আপনাকে। গ্রামে যতটুকু আমি জানি সারফেস হচ্ছে মাটি বা পেভড মাটি, মানে নরম মাটি না হলো শক্ত মাটি, বাট মাটি জেনারেলি। শহরে তো টাইলস বা গ্রানাইট বা মার্বেল অনেকের বাড়িতে, তো এনি সফট সারফেসে খালি পায়ে কোনো ক্ষতি হওয়ার কথা নয় আপনার। হার্ড সারফেসে, গ্রানাইটে বলুন, টাইলসে বলুন, বছরের পর বছর হাঁটছেন, পায়ের উপর অনেক বেশি চাপ পড়ে, পায়ের ড্যামেজটা হওয়ার অনেক বেশি চান্স। তাই জন্য হার্ড সারফেসে প্লিজ জুতো বা চটি পরুন। নরম সারফেস, আপনার পাটা কিন্তু নরম সারফেসে ইভলভ হয়েছে লাস্ট 3 লাখ বছর ধরে, কিছু না পড়লেও চল নরম সারফেসে, খালি পা হাঁটলেও অসুবিধা নেই। তার মানে ঘরে চটি পরা উচিত, মানে বিশেষ করে শহরাঞ্চলে পাথর। এবার আমার প্রশ্ন, সেই চটি বা জুতোর চরিত্র কেমন হবে, মানে কেমন জুতো ঘরে পরা উচিত? দেখুন, এরকম কোনো নিয়ম নেই যে কেমন জুতো এক্স্যাক্টলি কিরকম হবে। তবে দেখুন, আপনি আপনার পাটাকে দেখুন, পাটার একটা শেপ আছে, একটা কার্ভ আছে। আমার চটিগুলো ফ্ল্যাট, একটা রাবারের পিস, তো অবভিয়াসলি দুটো মাপ মানে ম্যাচ খাচ্ছে না, তাই তো? কাজে আমাদের দেশে সেই চটি তৈরি হয় না, বা আইডিয়ালি হওয়া উচিত যে পায়ের শেপে বা পায়ের কার্ভে একটা চটি থাকা উচিত, যাতে পাটা পুরো জামাটা পরে আছে খুব সুন্দর ফিট করছে না, খাবে খাবে কি সুন্দর ফিট করেছে, চটিটাও খাবে খাবে বসা উচিত। শুধু ফ্ল্যাট হাওয়াই চটি ইজ নট দ্য রাইট আনসার। একটা আর্টস থাকা উচিত, একটা হিল কাপ থাকা উচিত, একটা মেটাটার্সাল বার থাকা উচিত, পায়ের আঙুলগুলোর জন্য জায়গা থাকা উচিত। এই ভেবে তো কেউ চটি বানায়নি আপাতত ইন্ডিয়াতে, বিদেশে আছে। যদি কোনো ম্যানুফ্যাকচারার বানায় তো খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন আমাদের সঙ্গে। 22488085 কে বলছেন? হ্যালো, কি বলছেন? বেলগড়া থেকে লক্ষ্মী মজুমদার বলছি। বলুন। আমার বয়স 65। হ্যাঁ, আমি বেশি হাঁটলে যদি, তাহলে আমার হাঁটুটা ফুলে যায় আর নিচে বসতে উঠতে কষ্ট। আমি নিচে একদম বসি না, ওই চেয়ারে বা টুলে বসি। হ্যাঁ, বসার পর বসি, কিন্তু আমি নিচে বসতে আমার কষ্ট হয় আর উঠতেও কষ্ট। ওই জন্য আমি এই ব্যবহার করি। আমি ক্যালসিয়াম খাচ্ছি, হ্যাঁ, কিন্তু হাঁটুটা ফুলে আছে। কিন্তু কি করলে আমি ভালো হবো? ডাক্তারবাবু নমস্কার, আপনি জানাবেন। বেশ, শুনতে থাকুন আপনি। দেখুন, এটা যে বললে, এটা ক্লাসিক্যাল নি আর্থ্রাইটিস হচ্ছে ওনার, বয়সজনিত ক্ষয়, হাঁটুটা ক্ষয়ে গেছে, তার উপরে হাঁটাহাঁটি করছেন, বসছেন, হাঁটুটা ফুলছে, কারণ হাঁটুটা ইরিটেট হচ্ছে, জল জমছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি। তো এটার জন্য বরফের সেঁক, কিছু মলম লাগালে ফোলাটা, ব্যথাটা কমবে ইনিশিয়ালি। ব্যথা ফোলা কমার পরে কিছু ওষুধ, কিছু এক্সারসাইজ করে নিজেকে সুস্থ রাখতে হবে। কারণ একটা লেভেলের পরে হাঁটুর সারাবার মতো সেরকম কোনো ওষুধ হয় না, এক্সারসাইজ দিয়ে সুস্থ থাকতে হবে, এক্সারসাইজ করে। আর যদি সত্যি খুব লাস্ট স্টেজে চলে আসে, তখন অস্ত্রোপচার ছাড়া কোনো ভালো উপায় নেই। আচ্ছা, বন্ধু রয়েছেন আরো একজন সঙ্গে, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, আমাদের সঙ্গে কি? হ্যাঁ বলুন। আমার মায়ের বয়স 60। আপনি আপনার রেডিও সেটের ভলিউমটা শূন্য করে দিন। হ্যাঁ, ঠিক আছে। উনি হাঁটলে মানে সামনের দিকে ঝুঁকে পড়ে আর পা খুব অবশ হয়ে যায়, ভারী হয়ে যায়। এটা কিসের জন্য হচ্ছে? দেখুন, পা অবশ আর ভারী হয়ে যাওয়া মানে কোনো নার্ভের প্রবলেম হচ্ছে। ওনার কোমরের থেকে কোনো নার্ভের চাপ সৃষ্টি করে আপনার পাটাকে ভারী বা অবশ করে দিচ্ছে, সামনের দিকে ঝুঁকে পড়ছে। কোনো একটা স্পাইনের ডিফর্মিটির তো ব্যাপার আছে। কোনো একজন স্পাইনের স্পেশালিস্ট বা কোনো একজন নিউরোসার্জনকে দেখান, তিনি প্রপার ডায়াগনোসিস করে আপনাকে রাস্তার আগের যাওয়ার রাস্তাটা বলে দিতে পারবে। আচ্ছা, একটা জিনিস, ডাক্তাররাও বহু সময়, ডাক্তার সঙ্গে এবং সিনিয়র যারা আছেন একটু অভিজ্ঞ, তারাও একটা পরামর্শ দেয় যে পায়ে, বিশেষ করে শীতকালে পায়ের টান ধরা বা ব্যথার সঙ্গে সঙ্গে বলছে ঠান্ডা জল এবং গরম জল একসঙ্গে বিষয়টাকে নিয়ে, মানে একবার ঠান্ডা জলে পা দিয়ে রাখতে, একবার গরম জলে, সেক্ষেত্রে পায়ের নাকি খানিকটা সমস্যা দূর হয়। এক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, আপনি যদি আমার সায়েন্টিফিক অপিনিয়ন জিজ্ঞেস করেন, এটার ঠান্ডা গরমের কোনো অর্থ নেই। কোনো একটা স্পেসিফিক কারণে ঠান্ডা দিই, কোনো একটা স্পেসিফিক কারণে গরম দিই। ঠান্ডা গরম দুটো দেওয়াটা খুবই কনফিউজিং আমার কাছে, কারণ আপনাকে তো একটা কোনো কারণ ভেবে দিতে হবে ওষুধটা বা পন্থাটা।
এটা মনে রাখবেন, যখন কোনো চোট লাগলো হাঁটুতে, পায়ে, হাতে, যেখানেই হোক, ঠান্ডা দেবেন। কেন? ইনফ্লামেশনটা কমাবে, ফোলাটা কমাবে, চোটটা কমাবে। কোনো মাসেল ক্র্যাম্প হলো, পায়ের মাসেল, কোমরের মাসেল, গরম দেবেন। কেন? ব্লাড সার্কুলেশনটা বাড়াবে, ভ্যাসোডাইলেটেশন করবে, তাতে কি হবে, পেন মিডিয়েটার্স গুলো ওয়াশ আউট হয়ে যায় আর হিলিং অফ দ্য ইনজুরি হেল্প করে। এই যে দুটো কিন্তু আলাদা জিনিস। স্পেসিফিক্যালি পায়ের জন্য বলি, ঠান্ডা গরমের কোনো রোল নেই। আচ্ছা পায়ের জন্য ম্যাক্সিমাম কেসে আমরা ঠান্ডা ইউজ করি, খুব রেয়ার কেসে গরম ইউজ হয়। আচ্ছা, বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা না এই মুহূর্তে নেই, কিন্তু আমরা ঠিক যখন আবার ফেসবুক লাইভ থেকে FM গোল্ডের অনুষ্ঠানে এলাম 10টা 10-এ, তার আগে একটা প্রশ্ন আমাদের ছিল, এই পায়ে ব্যথার সঙ্গে কি আমাদের খাদ্যাভ্যাস বা খাবারের কোনো সম্পর্ক আছে? কারণ অনেকেই বলেন তো ইউরিক অ্যাসিডের জন্য পায়ে ব্যথা হচ্ছে, বুঝবো কি করে কোন ব্যথা ইউরিক অ্যাসিডের জন্য? দেখুন, এটার উত্তরটা খুব কমন প্রশ্ন। এটা আমার কাছে অনেক পেশেন্টরাই এই প্রশ্নটা করে। ইউরিক অ্যাসিডের জন্য পায়ের ব্যথা হয় না তা নয়, কিন্তু সেটা খুব স্পেসিফিক পায়ের ব্যথা, মোস্টলি জয়েন্টের ব্যথা, তাও আবার বুড়ো আঙুলের জয়েন্টের ব্যথা, যেটা আমরা গাউট বলি। 90% অফ ফুট পেন ইজ নট ডিউ টু ইউরিক অ্যাসিড। মানে 90% পায়ের ব্যথা কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য নয়। যারা আমাদের শ্রোতারা শুনছে বা যারা নিজেদের লাইফে এক্সাম্পল দেবেন, পায়ে ব্যথা হয় সবসময় প্রথমে আপনি ইউরিক অ্যাসিড টেস্টটা করিয়েছেন, কজনের পজিটিভ আসে বলুন? 100 জন করালে 10 জনের হয়তো পজিটিভ আসবে, 90 জন নর্মাল আসে। তা বলে কি পায়ে ব্যথাটা উনি ইমাজিন করছেন? তা তো নয়। ইউরিক অ্যাসিডের জন্য পায়ে ব্যথা হয়, কিন্তু এটা খুবই মুষ্টিমেয় ক্ষেত্রে। তার স্পেসিফিক কিছু সিমটম আছে, স্পেসিফিক কিছু সাইন্স আছে, ওটাকে আমরা অন্য জায়গায় এক্সট্রাপোলেট বা জেনারেলাইজ করাটা উচিত নয়। আরো একটা বিষয়, তাহলে আমি যে কথা বলছিলাম খাদ্যাভ্যাস, মানে আমরা পাকে সুস্থ রাখতে গেলে, পা তো আমাদের শরীরেরই একটা অংশ, তবুও অনেক সমস্যা, একটু আগে আপনি শুরুতে বলেছিলেন আমাদের প্রচুর হাঁটতে হয়, সারা জীবন ধরে হাঁটতে হয়, তা এই পায়ের যত্নের জন্য খাবার কি কি খাওয়া উচিত? আচ্ছা, কি অ্যাভয়েড করা উচিত আগে বলি আমি। এটার জন্য একটা খুব বড় টপিক যেটা আমরা এখনো সেরকম ভাবে ডিসকাস করিনি, ওটা হচ্ছে ডায়াবেটিক ফুড। আসবো আমরা সেই আলোচনা। তো এবার ডায়াবেটিক ফুডের পায়ের সমস্যা হয়, পায়ে অবশ হয়, অনেক এক্সট্রিম ক্ষেত্রে পা কেটে বাদ দিতে হয়, গ্যাংগ্রিন হয়, অনেক রকম হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি খাবারটা ডায়াবেটিসের জন্য মেপে খাবেন, দেখে খাবেন, যাতে সুগারটা কন্ট্রোলে থাকে। আচ্ছা, সুগার কন্ট্রোলে থাকলে আপনার পায়ের লঞ্জিভিটি, পায়ের হেলথটা অনেকটা বেটার থাকে। কাজেই সেই অর্থে বলবো সুগারটা কন্ট্রোলে রাখুন। বাকি সেরকম খাবারের প্রকৃতি সেরকম মেজার কোনো রুল নেই, আনলেস আপনার বিরাট বসি ইউরিক অ্যাসিড খাবারের জন্য অনেক প্রোটিন ডায়েটটা করতে হবে, সেটা খুবই রেয়ার বা খুব কম লোকেরই হয়। বাট ইন জেনারেল পায়ের জন্য সেরকম কোনো নিয়ম নেই যে এই খাবারটা খাবেন বা খাবেন না। আচ্ছা, বন্ধুর সঙ্গে একটু কথা বলেনি, অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে রবি চ্যাটার্জি। আমার বয়স 73। আমার সুগার, প্রেশার, মোটামুটি প্রেশারটা নর্মালি বলা যায়, মাঝে মাঝে কম বেশি হয়। সুগারটা আছে, সুগারটাও কন্ট্রোলের মধ্যে, কখনো 140-এর উপর হয়ে যায়, এরকম আর কি হয়। প্রেশারটা সেগুলো কন্ট্রোল হয়ে যায়। কিন্তু আমার হঠাৎ করে যেটা পায়ের জন্য, বিশেষ করে স্পেশালি আপনারা বলছেন, পা গুলো একটু আগে এই প্রশ্নটাই দেখলাম, বললেন একজন, একটু অবশ টাইপের হয়ে যাচ্ছে, আর উঠে বসে থাকি অনেক, ওঠার পর ঠিক মতো চলতে পারি না। অনেকক্ষণ চলাফেরার পর একটু চলার ক্ষমতা আছে। এটার ব্যাপারে যদি ডাক্তার কিছু বলেন। নমস্কার ডাক্তার। আপনার ডায়াবেটিস কত বছর ধরে আছে? ডায়াবেটিস 2005 থেকে। দেখুন, আমরা যেটা বলি মেডিকেল সায়েন্সে, মোটামুটি 7-10 বছর ডায়াবেটিস থাকার পর থেকে আস্তে আস্তে ডায়াবেটিক নিউরোপ্যাথি শুরু হয়। নিউরোপ্যাথি মানে কি, যেটা একটু আগে আমরা ডিসকাস করছিলাম, প্রথম পায়ের জ্বালা দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে জ্বালাটাকে পরিণত হয় অবশতায়। তো আপনার মোটামুটি 2005 থেকে 2025 20 বছর হয়ে গেছে। আপনার ডেফিনেটলি কিছু না কিছু লেভেলে ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, মানে পাটা আস্তে আস্তে অবশ হচ্ছে। তাই জন্য আপনার যে সিমটম গুলো হচ্ছে, যে অনেকক্ষণ বসে থাকলে বের আস্তে আস্তে পাটা অবশ, বাড়িতে যখন হাঁটছেন তখন মনে হবে যেন আপনি তুলোর উপরে হাঁটছেন বা কোনো স্পঞ্জের উপরে হাঁটছেন, টিপিক্যাল নিউরোপ্যাথির সিমটম। তার জন্য যেটা আপনার সুগারটাকে কন্ট্রোল করা উচিত ভালোভাবে। আর পায়ের যত্ন নেওয়া বলতে, খালি পায়ে হাঁটবেন না, চটি পরে হাঁটবেন, বাইরে বেরোলে জুতো পরবেন, আর পায়ের সবসময় ডেইলি ইন্সপেকশন বলি, মানে নিজের পাটাকে দেখবেন, কারণ যেহেতু অনুভূতি করতে পারছেন না, চোখে দেখে দেখবেন যে কোনো ক্ষত হলো কিনা, কোথাও কেটে গেল কিনা, কোথাও রক্তক্ষয় হচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য কি কি যত্ন পায়ের নেওয়া উচিত? দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট যত্ন হচ্ছে সুগার কন্ট্রোল, নাম্বার 1। আপনি যদি আপনার সুগার কন্ট্রোল করতে না পারেন, পায়ের শত যত্ন নিলেও পায়ে কিন্তু খুব একটা বেশি বাঁচোয়া হবে না। সুগার কন্ট্রোলের পরে আসি পায়ের স্পেসিফিক যত্নের ব্যাপারে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা ভুল করি আমরা সবসময়, যে
বাড়ির মধ্যেও খালি পায়ে হাঁটি বা উঠোনে দালানে কোথাও বেরিয়ে গেলাম খালি পায়ে, ইম্পর্টেন্ট, অন্যভাবে নেবেন না, মন্দির মসজিদ খালি পায়ে হাঁটা। আমার কাছে অনেক পেশেন্টই আসে যে মন্দিরে গেছে, গরম মার্বেলের উপর হেঁটেছে, কিছুই বুঝতে পারেনি, তারপরের দিন পায়ের তলায় ফোসকা পড়ে গেছে। মার্বেলটা তো গরম, তিনি তো বুঝতে পারছেন না, কারণ সেন্স নেই। কাজে যেখানেই যাবেন, মন্দিরে যদি যান মোজা পরে নিন, জুতো হয়তো পরতে দেবে না আপনাকে মন্দিরের লোকে, মোজা পরে নিন। যেখানেই যাবেন জুতো পরবেন। কোথাও কেটে গেল, কোথাও খোঁচা লেগে গেল, ইগনোর করবেন না, কারণ যেহেতু আপনার অনুভূতি কম, আপনার ছোট খোঁচাটা কিন্তু বড় একটা ইনফেকশনে পরিণত হতে পারে। নিজের পাটাকে রোজ দেখবেন, নিচে দেখতে না পারলে কাউকে দিয়ে দেখাবেন, বাড়ির লোকে, দেখ বাবা পায়ের কোনো কালার চেঞ্জ হয়েছে কি, কোথাও ক্ষত হয়েছে কি, কোথাও কেটে গেছে কি, যাতে আর্লি স্টেজে ধরা পড়তে পারলে ওষুধ দিয়ে ওটাকে কন্ট্রোল করা যায়। বাড়াবাড়ি হয়ে গেলে তখন তো মুশকিল। ডায়াবেটিক পেশেন্টরা কভার্ড শু পরবে না ওপেন শু? অলওয়েজ কভার্ড শু, আউটডোর্স অলওয়েজ কভার্ড শু। কারণ বাইরে যখন বেরোচ্ছেন, কেউ পা মারিয়ে দিল, পায়ে কিছু পড়ে গেল, কিছু হয়ে গেল, আপনার তো কন্ট্রোলে নেই বাইরের এনভায়রনমেন্টটা। বাইরে যখন বেরোবেন অলওয়েজ কভার্ড শু, বাড়ির মধ্যে চটি পড়ুন, কোনো অসুবিধা নেই। ডায়াবেটিক পেশেন্ট মানে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ডায়াবেটিকটা বেশি, কারণ সে তো বুঝতে পারছে না কেউ পা মারিয়ে গেছে। হঠাৎ দেখলো পা মারিয়েছে, বাড়ি এসে দেখছে আরে মাটিতে রক্ত পড়ে আছে, কেন? পা মারিয়ে নখটা উঠে গেছে, বুঝতেই পারেনি। আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর মানুষের হয়, বিভিন্ন সময় আমি দেখেছি এই প্রশ্ন নিয়ে তারা জেরবার হয়, কড়া পড়া। হ্যাঁ, ইন্টারেস্টিং। পায়ের নিচে কড়া পড়ছে, এক্সেলেন্ট কোয়েশ্চেন। এটা কি করবে? আচ্ছা, কি যত্ন নেবে? হ্যাঁ, এটা বলার আগে আমি আসি কড়াটা পড়ে কেন, কারণটা জানতে হবে। তো কড়া মানে মেকানিক্যাল থিকেনিং অফ দ্য ডার্মিস, মানে চামড়াটা মোটা হয়ে যায় বিকজ অফ এক্সেসিভ প্রেশার। খেয়াল করবেন যারা জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করে, যারা সারাদিন বাইক চালায়, তাদের আঙুলগুলো দেখবেন কড়া পড়া। কেন? ফ্রিকশন। পায়ের কড়া পড়ছে মানে কোথাও একটা কোনো না কোনো কারণে, ইদার ডিউ টু শুয়ার বা কোনো ফুট ডিফর্মিটির জন্য হয়, পাটা ব্যাকা, কোনো একটা জায়গায় বেশি প্রেশার পড়ছে বলে কড়া পড়ছে। এবার যদি ফুট ডিফর্মিটির জন্য কড়া পড়ে, তাহলে আমাকে ডিফর্মিটিটা কারেক্ট করতে হবে। ডিফর্মিটিটা কারেক্ট করলে কড়াটা আস্তে আস্তে নিজে নিজে শুকিয়ে বেরিয়ে যাবে। যদি জুতোর জন্য হয়, জুতোটা চেঞ্জ করতে হবে। কড়াটা যদি না যায়, তাহলে অফলোডিং করতে হবে। অফলোডিং মানে কি? প্রেশারটাকে জিরো করতে হবে। আপনি যদি কড়াটা পড়া সত্ত্বেও ওই পায়ের উপরে হাঁটেন, কড়াটা কোনোদিন যাবেন না, যতই কড়া কাটান আবার ফিরে আসবে। তো ওই জায়গাটায় যদি প্রেশারটাকে আমি জিরো করতে পারি, স্পেশাল ইনসোল পাওয়া যায় যেখানে ওখানে গর্ত করে দেয়, এখানে পা যখন ঢুকিয়ে রাখবেন ওখানে কোনো প্রেশার পড়ছেন না, ওটা পরে 6-8 মাস হাঁটার পরে দেখবেন কড়াটা আপনি নিজে থেকে বেরিয়ে যাবে। ওটা কি সেরে যায়? কিউরেবল? অ্যাবসলিউটলি, আমার নিচে সেরেছে। এবারে আর একটা প্রশ্ন, যে জুতোর কথা আপনি বললেন, অনেকে বলে যে জুতোর ভিতরে বিভিন্ন মানে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা জুতোর সোলের উপরে দেখি এরকম ডট 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 মতো আছে, সেই জুতোগুলো কি ডায়াবেটিক পেশেন্টদের পরা উচিত? গুড কোয়েশ্চেন। এরকম কোনো এভিডেন্স নেই যে পড়া উচিত নয়। হ্যাঁ, ওটা কি করে, এই অ্যাকুপাংচার বা যেরকম ডট ডট গুলো, ওটা কি করে, আপনার নার্ভগুলোকে স্টিমুলেট করে, প্রেশার ক্রিয়েট করে, নার্ভ স্টিমুলেট করে, প্রোপ্রিওসেশন ইমপ্রুভ করে, অ্যান্ড তার জন্য হাঁটার গেটটা ইমপ্রুভ করা উচিত। দ্যাট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট। এরকম কোনো কারণ নেই যে পড়বেন না, তা বলে খুব মোটা মোটা পড়বেন না, তাহলে তো পায়ের স্কিনে ড্যামেজ হয়ে যাবে। ইট হ্যাজ টু বি এ ফাইন, মানে ফাইন নডিউলস থাকলে বেটার হয়, নট ভেরি প্রমিনেন্ট। প্রমিনেন্ট থাকলে তো আপনার পায়ে ড্যামেজ করে দিতে পারে। আচ্ছা, আমাদের আজকে রয়েছেন আমাদের আজকেই বিশেষ আরোগ্য অনুষ্ঠানে ডাক্তার কুশল নাগ, ফুট এবং আঙ্কেল সার্জন। আজকের বিষয় অবশ্যই পায়ের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, এবং বন্ধুরা যে সমস্যাগুলো নিয়ে আসছেন তার সমাধানের জায়গাটাও কিন্তু ডাক্তারবাবু দিয়ে দিচ্ছেন। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা 22488085 এই নাম্বার হচ্ছে আপনাদের ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলার জন্য। আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন এই নাম্বারে, এবং কথা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, পায়ের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে। ডায়াবেটিস নিয়ে হাজার প্রশ্ন, কারণ ডায়াবেটিসের যে মানে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে পা গুরুত্বপূর্ণ। এবং আপনি নিউরোপ্যাথির কথা বললেন, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এই ডায়াবেটিক নিউরোপ্যাথির ট্রিটমেন্ট কি? আমি ধরা গেল যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে, অনেকে ফোন করলেন, তাহলে তার হওয়ার পরে কি করবে? এটা কি মেডিসিনে হবে না এক্সারসাইজে হবে? আচ্ছা, এর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনার একটা উল্টো প্রশ্ন করি, ডায়াবেটিস কি সারে? কন্ট্রোল। এক্স্যাক্টলি। তো আপনার প্রশ্ন উত্তরটা তাই, ডায়াবেটিক নিউরোপ্যাথি কি সারে? সারে না, কন্ট্রোল বা লিমিট করতে পারি আমরা। আমি যেটা প্রথমে একটু আগে বললাম, ডায়াবেটিক নিউরোপ্যাথি লিমিট করার সবচেয়ে প্রধান অস্ত্র হচ্ছে সুগার কন্ট্রোল। সুগার কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস। আপনি যদি সচেতন থাকেন, জুতো পরেন, পায়ের কেয়ার নেন, ময়শ্চারাইজ করেন,
খালি পায়ে হাঁটেন না, প্রপার জুতো পরেন, তাহলে আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথির আফটার এফেক্টস গুলো লিমিট করতে পারবেন। ডায়াবেটিক নিউরোপ্যাথি পার্সে কিন্তু আপনার পাটাকে খেয়ে নেবে না। ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য যে ক্ষতিটা হয় সেটা কোনো চোট লেগে হয়, খালি পায়ে হেঁটে কোনো ক্ষত থেকে হয়, তো সেইগুলো কিন্তু আপনার পাটাকে মানে একদম শেষ করে দিতে পারে। তো আমি যদি সচেতন হয় ডায়াবেটিক নিউরোপ্যাথিটাকে কেয়ারফুলি সামনে রাখতে পারি, তাহলে আপনি পায়ের ক্ষতি সেরকম হবে না। আরেকটু তাহলে ঘুরিয়ে বলি প্রশ্নটা, যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তারা পায়ের যত্ন সাধারণভাবে, নিউরোপ্যাথির জন্য না, সাধারণভাবে পায়ের যত্ন কিভাবে নেবে? দেখুন, ভেরি সিম্পল। সাধারণভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পায়ের সুগার কন্ট্রোল, যেটা আগে বললাম। সেকেন্ডলি প্রপার ফুটওয়্যার। প্রপার ফুটওয়্যার বলতে বলি কমফোর্টেবল শুজ, নট নেসেসারিলি স্টাইলিশ শু পরার দরকার নেই, কমফোর্টেবল স্নিকার পরুন, বাড়িতে চটি পরুন। পা কখনো খুব বেশি ঠান্ডা জল বা খুব বেশি গরম জলে ডোবাবেন না, কারণ পায়ে ফোসকা পড়ে যেতে পারে। সেকেন্ডলি প্রপার ফুটওয়্যার বলতে প্রপার মোল্ডেড শু, আনকমফোর্টেবল শুজ পরবেন না, খালি পায়ে হাঁটবেন না, যেখানে যাচ্ছেন মোজা পরে হাঁটুন, যেখানে খালি পায়ে হাঁটতেই হচ্ছে মোজা পরুন। এই কটা সিম্পল প্রিকশন নিলে আপনার পাটাকে মোটামুটি আমি লঞ্জিভিটিটা বাড়াতে পারবো, মানে পায়ের মেজর কোনো ইস্যু হবে না। এই যে কথায় কথায় বলে ডক্টর শু, হ্যাঁ, ডক্টর শুটা কি এবং কাদের পরা উচিত? দেখুন, জুতোটার নাম ডক্টর শু, জুতোটায় কিন্তু ডাক্তারের কিছু নেই, বুঝতে পেরেছেন? মানে আমি একটা ব্র্যান্ডের নাম দিলাম ডক্টর শু, সাধারণ মানুষ ভাবছে বাহ ডাক্তারবাবু জুতোটাকে বানিয়েছেন, তা কিন্তু নয়। এটা কিন্তু সম্পূর্ণ, আমি অ্যাজ এ ডক্টর আমি ফিল করি এটা খুবই লজ্জার ব্যাপার। এটাকে কোনো বাই ল দ্য গভর্নমেন্ট অর হুএভার, যিনি রেসপন্সিবল, এইগুলো বন্ধ করা উচিত, কারণ এটা লোককে মিসলিড করে। ডাক্তার শুধু ডাক্তারের কিচ্ছু নেই কিন্তু, যেটা আমি একটু আগে আপনাকে বললাম আইডিয়াল শু কিরকম, which has a arch, which has a deep heel cup, যেটা আপনার পায়ের শেপের মতো দেখতে। ফ্ল্যাট পিস অফ রাবার ইজ নট দ্য রাইট শু, ইট ইজ হ্যাজ টু বি এ কন্ট্যুরড শু। পায়ের শেপটা দেখুন না কিরকম, এটা কিন্তু ঢেউয়ের মতো, একটা আর্চ আছে, একটা হিল আছে, একটা 4 ফুট আছে, সেরকম যদি কেউ বের করে সার্টিফাই করতে পারে, গভর্নমেন্ট যদি সার্টিফাই করে, দ্যাট উড বি খুব ভালো। কিন্তু যেটা ডাক্তার শু বলে বিক্রি হয় সেগুলো একদমই ডাক্তার শু নয়। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যাদের প্রথম থেকে খুব হার্ডওয়ার্ক করতে হয়, বা ধরুন যারা স্পোর্টস পার্সন, তাদের তো পায়ের উপরে একটা ভীষণ প্রেসার পড়ে, এবং একটা সময়ের পর দেখা যাচ্ছে যখন সে স্পোর্টস থেকে অবসর নিচ্ছে বা হার্ডওয়ার্ক যেগুলো করার সেখান থেকে অবসর নিচ্ছে, তখন ওই পায়ের উপরেই সমস্যাগুলো হয়। তো সেক্ষেত্রে কি তাদের কোনো প্রিকশন আছে? মানে ধরুন ওই পিরিয়ডে, যে পিরিয়ডে সে প্রচুর খেলাধুলো করছে বা হার্ডওয়ার্ক করছে, তখন কিছু পায়ের আলাদা করে মানে প্রিকশনটা নেওয়া মুশকিল, কারণ ওনারা তো প্রফেশনে আছেন বা ঝোঁকের মধ্যে খেলছে, তখন আর ট্যাকেল মারার আগে তো সে ভাববে না, সে তো ট্যাকেলটা মারবেই। কাজে যেসব ফুটবলাররা আমার কাছে আসে 50 বছর পরে, রিটায়ার করে গেছেন, এখন কোচিং, তাদের অ্যাঙ্কেলটা এক্সরে করে দেখবে, মনে হয় যেন একজন 80 বছরের অ্যাঙ্কেল, কারণ এতটাই অত্যাচার হয় পায়ের উপরে। ফুটবল খেলে বা কন্ট্যাক্ট স্পোর্টসে বেশি হয়, ক্রিকেটে একটু কম হয়, কন্ট্যাক্ট স্পোর্টসে বেশি হয়, তাদের ক্ষয়টা হবেই, কিছু করার নেই, কারণ পাটা অনেক বেশি ইউজ হচ্ছে নর্মাল সাইকেল থেকে। তো এটা এখন প্রিভেন্ট করতে গেলে বলতে হবে ওরকম করে খেলবেন না, কিন্তু সেটা তো সম্ভব না, কাজে এটা অনিবার্য যে হবে। তার জন্য ওইভাবে কোনো সলিউশন নেই, কিন্তু কিছুটা প্রিভেনশন ইজ দ্য অনলি সলিউশন, বাট ক্যান ইউ প্রিভেন্ট, কোশ্চেনটা ওখানে। আচ্ছা, প্রশ্ন ছিলেন একজন, না নেই এই মুহূর্তে প্রশ্ন আছে যে সংযুক্তা ব্যানার্জি, তিনি লিখছেন অস্টিওপোরোসিস বা অস্ট্রিও আর্থারাইটিস থাকলে কি মাটিতে বসে এক্সারসাইজ বা যোগাসন করা উচিত? দেখুন, অস্টিওপোরোসিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই মাটিতে বসার। অস্টিওপোরোসিস মানে হাড়ের মানে হাড়টা উইক হয়ে যাওয়া। অস্টিও আর্থ্রাইটিস যদি আপনার হাঁটুর বা হিপের থাকে, আমরা বলি যে মাটিতে বসে বাবু হয়ে উবু হয়ে বসবেন না। ক্ষণিকের জন্য মাটিতে বসলেন, পুজো করতে বসলেন, সেটা ঠিক আছে, কিন্তু লং পিরিয়ডের জন্য যেন আপনার নর্মাল লাইফে মাটিতে না বসাটাই বেটার। আমাদের সঙ্গে একজনের সঙ্গে একটু কথা বলিনি, অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, আবার চলে যাচ্ছেন। কে রয়েছেন? হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি 35 বছর বয়স, সুগার আছে, আগে হতো না, এখন রিসেন্ট ওই হাঁটু ব্যথাটা খুব হচ্ছে আর কি। এইটা কিছু সলিউশন যদি কি করেন? আমি বাড়ির কাজই করে, বাড়িতেই থাকি। আচ্ছা, কোনো কিছু নয়, বাড়িতে থাকেন, কোনো একটা এক্সেস কাজ বা কোনো একটা 35 বছর তো ওই জন্য আমি জানতে চাইলাম কি কাজ করেন। কাজ বা কোনো একটা এক্সেস কাজের জন্য হচ্ছে, আমার মনে হয় এটা বয়সজনিত ক্ষয়, কোনো একটা স্পেসিফিক কাজের কারণে হয়তো হচ্ছে এটা। আচ্ছা, এইবারে যে প্রশ্নটা, মানে আমার তো অনেক প্রশ্ন আসছে মাথায়, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। এই যে পায়ের ব্যথা, পায়ের সমস্যা, আপনি ওষুধের কথা বলছেন, এক্সারসাইজের কথা বলছেন, প্রিকশনস এর কথা বলছেন, যোগ ব্যায়ামে কি পায়ের ব্যথা সারে?
দেখুন, যোগব্যায়াম ইজ এ গুড থিং, যোগব্যায়াম করা উচিত, কারণ যোগব্যায়াম করলে আমাদের জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ে। যোগব্যায়াম আমাদের যোগা যেটা বলি এটা কিন্তু খুব ভালো জিনিস। কিছু কিছু যোগা আমরা করতে বারণ করে যদি কোনো স্পেসিফিক কোনো ইস্যু থাকে হাঁটু বা পায়ে, বাট ইন জেনারেল যোগা করাটা কিন্তু একটা গুড আইডিয়া। কাজেই আমি যোগা করতে বারণ করবো না, কিন্তু কোনো স্পেসিফিক জয়েন্ট ইস্যু থাকে তাহলে আপনার ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন যে এই যোগাগুলো করা যাবে কিনা। না, আমার প্রশ্ন হচ্ছে যোগা তো এমনি সব ক্ষেত্রেই ভালো, কিন্তু পায়ের সমস্যাতে কোনো লাভ হবে? দেখুন, সেরকম কোনো স্পেসিফিক যোগা নেই পায়ের জন্য যে হবে, অ্যাটলিস্ট আমার নলেজে নেই। আই এম নট এ যোগা এক্সপার্ট, বাট কিছু স্পেসিফিক এক্সারসাইজ পায়ের জন্য করতে বলি, সেগুলোকে আপনি যোগা বলতে পারেন, বা মডার্ন যে আমরা যেটা বলি ফিজিওথেরাপি বলি। এক্সারসাইজ হ্যাজ এ রোল, কিন্তু এক্স্যাক্টলি যোগা বলবো সেটা আমি শিওর নয়। আচ্ছা, পায়ের কোন কোন ব্যথার জন্য ফিজিওথেরাপি করা যাবে আর কোন কোন ব্যথার জন্য করা যাবে না? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। লম্বা লিস্ট হয়ে যায়, আমি জানি না অত সময় আছে কিনা আমাদের, বাট কমন প্রবলেম যেগুলো হয়, প্লান্টার ফ্যাসাইটিস যেটা বললাম, গোড়ালির তলার ব্যথা, সেটার জন্য এক্সারসাইজ করলে ব্যথাটা কমবে। আবার গোড়ালির পিছনের ব্যথা, যেটা অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলছি, সেটার জন্য এক্সারসাইজ করলে কিন্তু ব্যথা বাড়বে। আর্থ্রাইটিসের উপরে, যদি পায়ের আর্থ্রাইটিসের উপর আপনি এক্সারসাইজ করেন তাহলে ব্যথা বাড়বে, বুঝতে পেরেছেন? কিন্তু আবার কিছু কিছু মাসেল ক্র্যাম্প বা ফ্ল্যাট ফুট বা অনেক ডিফর্মিটির জন্য এক্সারসাইজ করলে আপনার ব্যথা কমবে। এটা ডিপেন্ড করে কি কন্ডিশন হচ্ছে। আচ্ছা, মৃণালেন্দু পাল বারুইপুর থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখেছে, ডাক্তারবাবু মিসেস এর বয়স 65 বছর, অর্থো আর্থারাইটিসে ভুগছে প্রায় 15 বছর, ডায়াবেটিস নেই, প্রেশার আছে, আগে অর্থোপেডিক ডাক্তার দেখাতো, এখন ক্যালসিয়াম ট্যাবলেট খায়, হাঁটু ব্যথা হলে জেরোডল পি খায়, বর্তমানে হোমিওপ্যাথিও দেখাচ্ছে, দুটো পদ্ধতিতে ওষুধ খেলে অসুবিধা নেই তো? দেখুন, মিক্সোপ্যাথি করাটা আমি খুব ফেভারে নই। আপনার যে প্যাথিতেই বিশ্বাস, সে অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক, ডেফিনেটলি করুন। কিন্তু এইটুকু বলতে পারি যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে যখন, তখন এক্সারসাইজ বা ফিজিওথেরাপি বা নিজে থেকেই করুন, করলে আপনি হয়তো লাভটা ভালো পাবেন। হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক করতে আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু মিক্সোপ্যাথি করবেন না। আচ্ছা, মৃত্যুঞ্জয় দে কসবা থেকে লিখেছেন, ক্যালসিয়াম ট্যাবলেট কি হাঁটু সুরক্ষায় কাজ করে? একদম না। এটাই প্রশ্ন ছিল তার, খুব ছোট্ট করে জানতে চেয়েছিল। আর এছাড়াও আরো অনেক প্রশ্ন আসবে, সময় যেহেতু অনেকটা রয়েছে এখনো। আপনারা প্রশ্ন করুন ডাক্তারবাবুকে আপনাদের পায়ের যে কোনো সমস্যা। আমি একটা আশ্বাসের কথা শোনাই, এই মুহূর্তে আমাদের যারা রেডিও শুনছেন তারা ছাড়া প্রায় 4K 4000-এর বেশি মানুষ আমাদের ফেসবুক লাইভের দুটো পেজে অনুষ্ঠান দেখছেন এবং তারা প্রশ্নও করছেন। আমরা যে জায়গাটা ছিলাম, যে পায়ের সমস্যা মূলত শুরু হয় 40 বছরের পর থেকে, কিন্তু এই 40 বছরের পর আলাদা করে পায়ের কি যত্ন নেওয়া যায়? দেখুন, পায়ের যত্ন বলতে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি আরেকবার রিটেরেট করব, যে গুড ফুটওয়্যার, দ্যাট ইজ সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে গুড ফুটওয়্যার যদি পরেন, আপনার অর্ধেক পায়ের ব্যথা বা পায়ের সমস্যা ওখানেই চলে যাবে। অ্যান্ড সেকেন্ডলি, কন্ট্রোলিং ইওর কোমরবিডিটি, মানে আমাদের কোনো রোগ বিশেষ থাকে, সেগুলো সুগার প্রেশার গুলোকে ভালো করে কন্ট্রোল করুন। একটা হেলদি এক্সারসাইজ লাইফস্টাইলে থাকুন, কোনো না কোনো এক্সারসাইজ করুন, যোগা করুন, হাঁটুন, সুইমিং করুন, সাইক্লিং করুন। একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকলে বডিটা তো মেশিন, বসে থাকলে অকেজো হয়ে যাবে, ওটাকে একটু নাড়াতে হবে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন 22488085-এ। কে রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার রেডিওর ফিডব্যাক আমরা পাচ্ছি, কিন্তু আপনার গলা এখনো পাইনি। কে বলছেন? আমাদের সঙ্গে কেউ একজন রয়েছেন। নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আছেন? বলুন, আপনি বলুন। দাদা নমস্কার। হ্যাঁ, মালদা থেকে সত্যজিৎ রায়চৌধুরী বলছি। বলুন। বলুন। বলছি দাদা, যে আঙুল যে ফোটানো, সে আঙুল ফোটানোটা কি ভালো না খারাপ? আমার যেরকম আছে, আমার রাত্রেবেলা ঘুমানোর মাঝখানে আমার আঙুল অটোমেটিক নিজে নিজেই ফুটে যায় দাদা। দেখুন, আঙুল ফোটানো ভালো খারাপ আমি বলবো না, এটা একটা মুদ্রা দোষ বলতে পারেন আপনি, যেটা হয়তো রাত্রির বেলা আপনার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা খুবই অদ্ভুত ব্যাপার, অটোমেটিক্যালি হওয়ার কথা নয়, বাট এটা কোনো ভালো খারাপের ব্যাপার না। আপনার যদি মনে হয় আঙুল ফোটাতে ভালো লাগে তো প্লিজ গো হেড, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, নাম লোকেশন লিখেছে, শিরায় টান ধরা আর পায়ের রগে টান ধরা বিষয়টা কি এক? না, দেখুন, ভাষা তো ডিফারেন্ট। মানে শিরাটাকে বাংলা ভাষায় আমরা অনেক সময় নার্ভও মিন করি, কিন্তু নার্ভ সবসময় যে শিরা হয় তা নয়। মানে কাফ পেন মোস্টলি আমরা শিরায় টান বলি বাংলা ভাষা, যেটা আমরা সবাই জেনারেলি বলে থাকি, সেটা কিন্তু নার্ভ পেন না, সেটা মাসেল স্প্রেন। বাট সায়াটিকা, শিরায় টান, সেটা হচ্ছে নার্ভ পেন।
এখন আপনি কি বোঝাতে চাইছেন সেটা ভাষার গোলযোগে একটু ঘেটে গেছে। আসলে ওইভাবে লেখেনি। আচ্ছা, আরো একজন প্রশ্ন করেছেন, সেখানেও তার নাম নেই, লিখেছে ডাক্তারবাবু আমার বয়স 30, ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে একটু চোট লেগেছিল, কিন্তু তখন কোনো ভালো চিকিৎসা হয়নি। এখন ঘুমের মধ্যে অথবা হাঁটতে গেলে হাঁটু মাঝে মধ্যেই মনে হয় একটু ঘুরে যায়, এটার কি কোনো সমাধান আছে? সোমনাথ হালদার, হিঙ্গলগঞ্জ থেকে লিখেছে। আপনার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়েছে, সেটা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। তো আপনার যদি ফলস খায় বা হাঁটুটা ঘুরে যায়, তাহলে আপনার কোনো একজন নিয়ারেস্ট ডাক্তারবাবুকে দেখান, অর্থোপেডিক ডাক্তারবাবুকে দেখান। আপনার হয়তো এমআরআই করে একটা অপারেশনের দরকার হতে পারে, তাও একবার কাউকে দেখিয়ে নেবেন, কিন্তু লিগামেন্টটা ছিঁড়েছে আপনার। বেশ, আচ্ছা, বন্ধু রয়েছেন সঙ্গে, কে রয়েছেন একবার দেখে নিই। নমস্কার। নমস্কার, আমি রানা চ্যাটার্জি, বানেশ্বর কোচবিহার থেকে বলছি। বলুন। আমার 1 বছর খানেক আগে মই থেকে উঠোনে পড়ে গিয়ে আমার ডান পায়ের গোড়ালি অনেকটা ফেটে গেছিল। তারপর 1.5 মাস প্লাস্টার করেছিলাম, কিন্তু 1 বছর পরেও ওই হাঁটতে গিয়ে এখনো পা ব্যথা করে, এবং একটু বেশি হাঁটলে পায়ের ব্যথাটা বেশি হয়। এই ব্যাপারে একটু ডাক্তারবাবু পরামর্শ চাইছি। শুনতে থাকুন। দেখুন, আপনার ওই হাইট থেকে পরে ক্যালকেনিয়াম বা হিল বোনটা ভেঙেছিল, সেটা করে প্লাস্টার করার পরে যেটা খুব কমনলি হয়, সাবটেলার জয়েন্ট, যেটা ওই হিল বোনের জয়েন্টটা, ওটা এবড় খেবড় হয়ে যায়, কারণ প্লাস্টার করে তো আমি সেটিং করে সেরকম করে করা সম্ভব নয়। তো এখন যেটা হচ্ছে, আপনার সাবটেলার জয়েন্টের আর্থ্রাইটিস হচ্ছে, বা সাবটেলার জয়েন্টটা ঘষে গেছে, তাই জন্য হাঁটতে গেলে পাটা ফুলে যায়, ব্যথা হয়। এটার ভালো সমাধান সেরম নেই, সমাধান একটাই আছে, অপারেশন। তো সেটা আপনি আপনার কাছাকাছি ডাক্তারবাবুদের দেখিয়ে একবার পরামর্শ নিন কি করতে হবে। এবারে অন্য আবার ওই ইনকুইজিটিভনেস প্রশ্ন এরকম আসছে যে অনেক সময় আলোচনার সময় দেখা যায় যে পায়ে ব্যথা হলে, বিশেষত গোড়ালি বা তারপরে পাতার নিচের দিকটায়, ওয়াক্স থেরাপি বলে, সে বিষয়টা কি এবং কেন করবে? ওয়াক্স থেরাপি বেসিক্যালি এক রকমের হিট থেরাপি হয়। ওয়াক্স গলিয়ে ওয়্যাক্স লাগায়, হিট দেয়, হিট দিলে ভ্যাসোডাইলেটেশন হয়, ভ্যাসোডাইলেশন দিলে, এটা বললাম, ব্লাড সার্কুলেশন বাড়ে। কিন্তু এই যে পায়ের যে গোড়ালি ব্যথাটা, একটা ইনফ্লামেশন, এটাতে যদি আমি আরো বেশি হিট দিই, ইনফ্লামেশনটা বাড়বে, ব্যথাটা খুব একটা সমস্যার সমাধান হয় না। উল্টে আমরা আইস দিতে বলি, দিলে ব্যথাটা কমে, ইনফ্লামেশনটা কমে। ওয়্যাক্স থেরাপিটা অনেক সময় অনেক জায়গায় ইউজ করা হয় ফিজিওথেরাপিতে, বাট স্পেসিফিক ইন্ডিকেশন হয়, সবসময় ইউজ করাটা, সব জায়গায় ইউজ করাটা মে নট বি ওয়াইজ। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, শেষ বেলায়, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, আমি আসানসোল থেকে পার্থাজি বলছিলাম। বলুন। বলছি, আমার হাঁটুতে ব্যথা হয়, হ্যাঁ, মানে শুয়ে আছি, হয়তো উঠে দাঁড়াতে পারছি না, বা খানিকক্ষণ বসে আছি, উঠে দাঁড়িয়ে হেঁটে যেতে পারছি না। এটার যদি কিছু মানে ট্রিটমেন্ট থাকে বা হয় একটু বলবেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার হাঁটুতে আর্থ্রাইটিস হচ্ছে, হাঁটুটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, তার জন্য ট্রিটমেন্ট অনেক রকমেরই হয়, ওষুধ হয়, এক্সারসাইজ হয়, লাইফস্টাইল মডিফিকেশন, আপনার ওজনটা কমান, নিচে বসা বা উভয়ে বসাটা বসবেন না, এই কিছু পদ্ধতি যদি ফলো করেন, তাহলে আস্তে আস্তে ব্যথাটা কন্ট্রোলে আসবে। একদাই কন্ট্রোলে না আসলে তখন শেষ পর্যায়ে গিয়ে অস্ত্রোপচার করা হয়, কিন্তু আমার মনে হয় আগে এগুলো চেষ্টা করে দেখা উচিত। আবার আরেকটা প্রশ্ন, যে প্রশ্নে অনেকে বলেন, মানে এগুলো সব শোনা যায়, বন্ধু বান্ধব, আশেপাশে প্রতিবেশীরা এই প্রশ্ন নিয়ে বারবার জেরবার হন, পায়ের হাড় বেড়ে গেছে, এতে অনেক অসুবিধা, এই হাড় বেড়ে যায় কেন, এর ট্রিটমেন্ট কি? আচ্ছা, এই হাড় বেড়ে যাওয়ার কিন্তু নাম আছে। পায়ের জেনারেলি দুটো কমন হাড় বাড়া, একটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস, যেটা আপনাকে এক্ষুনি বললাম একটু আগে, ওটা আরেকটা নাম হচ্ছে ক্যালকেনিয়াল স্পার। ক্যালকেনিয়াল স্পার যেটা বলি, প্লান্টার ফ্যাসাইটিস আরেকটা নাম, ওটা গোড়ালির নিচে হাড় বাড়ে। আরেকটা গোড়ালির পিছনে হাড় বাড়ে, সেটাকে আমরা বলি অ্যাকিলিস টেন্ডিনাইটিস। তো এই দুটো যে হাড় বাড়া, এটা একটা ডিজেনারেটিভ কন্ডিশন, মানে অনেক ক্ষয় বা অনেক ইউজ হওয়ার পরে আস্তে 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 ক্ষয়জনিত হাড় আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে। দেখবেন হাঁটুতে হাড় বাড়ে, স্পাইনাস স্পন্ডাইলোসিস হাড় বাড়ে, সার্ভাইকাল স্পাইনাস স্পন্ডাইলোসিস হয় হাড় বাড়ে। এনি ডিজেনারেটিভ কন্ডিশনে দ্য বডি, হিউম্যান বডিটা হাড় বাড়িয়ে, ওটা নর্মাল রেসপন্স অফ দ্য বডি। তো সেটা ডিজেনারেটিভ কারণের জন্যই গোড়ালি হাড় বা অ্যাকিলিস টেন্ডনের পিছনে হাড়টা বাড়ে। এর জন্য ওই পেন গুলো যেটা এতক্ষণ আমরা ডিসকাস করলাম, তাই জন্য হয়। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন? ওয়াসিম গাজী বলছি, রামজুর থেকে। বলুন। বলছি, ডাক্তারবাবু, আমার রাত্রিরে শোয়ার পরে নয়, একদিকটা অবাস, যে দিকটা পাশ ফিরে শুচ্ছি,
দেখতে যেন অবাস উঠে ও ঘুম ভেঙে যাচ্ছে, অবাস হয়ে যাচ্ছে, আবার উল্টো দিকে শুতে হচ্ছে। আচ্ছা, আপনার নার্ভের সমস্যা নিয়ে নার্ভের সমস্যা নিয়ে এসছে, স্পাইনের কিছু অবশ হয়ে যাচ্ছে, যে পাশটা ফিরে শুচ্ছে। মানে মূলত আপনি পায়ের সমস্যা বলতে পারেন, বা পা যদি এরকম হয় বা পুরো একটা দিক হয়, আপনি আপনার কাছের কোনো নার্ভের স্পেশালিস্ট তার কাছে যেতে পারেন, আপনাকে সাহায্য করবে। বা আমরা যখন এখানে আবার নার্ভ স্পেশালিস্ট কাউকে আনবো, সেখানে আমরা হয়তো আপনার এই প্রশ্নটা বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা, আরো একজন রয়েছেন, দেখি তিনি কে। নমস্কার। হ্যালো, আমি ঠাকুরপুকুর থেকে বলছি, শুক্লা সিংহ রায়। বলুন বলুন। আচ্ছা, বলছি যে আমার দু হাঁটু, আমার বয়স 65, আমার দু হাঁটুর পা এই ক্ষয়ে গেছে। হ্যাঁ, দুটো হাঁটুই ক্ষয়ে গেছে। আমি একটু হাঁটি, মানে বিকেলের দিকে আমি 8 ঘন্টার মতো হাঁটি, তখন মানে আমি যতটুকু পারি আস্তে আস্তেই হাঁটি, কিন্তু না আমি যখন হাঁটার সময় আমার পাটা না কিরকম যেন ব্যালেন্স পাই না, টলমল করে। তা এটা কি জন্য হচ্ছে? পায়ের হাঁটু ক্ষয়ে গেছে বলে কি হচ্ছে? এটা হাঁটু ক্ষয়ের জন্যই খুব কমন সিমটম। আপনার ব্যথা হচ্ছে, হাঁটুটা আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে বেঁকে গেছে, তাই আপনি ব্যালেন্স পাচ্ছেন না। আপনি হাঁটছেন, ভালো করছেন, কিন্তু যদি হাঁটতে অসুবিধা হয় আপনি একটু ফিজিওথেরাপি করুন, এক্সারসাইজ করুন, পারলে সাইক্লিং করুন। রাস্তা সাইক্লিং করতে হবে না, কোনো একটা জিমে গিয়ে বা বাড়িতে স্ট্যাটিক সাইকেলে চড়ে সাইক্লিং করুন, তাহলে অ্যাটলিস্ট মাসেল স্ট্রেংথেনিং হবে, কিন্তু হাঁটুর উপরে চাপটা পড়বে না। বেশ। আচ্ছা, বন্ধুকে কি আরেকবার নিয়ে নেবো? রয়েছেন আমাদের সঙ্গে একজন 22480885 কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি মধ্যমগ্রাম থেকে হচ্ছে ভরসা। বলুন, অনেকদিন পর কথা হচ্ছে আপনার সাথে। বলুন দাদা। বলছি কি, আমার সুগার আছে কিন্তু কন্ট্রোলই আছে। আমার একটু ফুড, ফল টল, আম, কাঁঠাল ফাঠাল একটু খাওয়া যাবে? ঠিক আছে। পায়ের সমস্যার জায়গাটা তো বোঝা গেল না, মানে সুগার আছে, আমটাম খাওয়া যাবে কিনা, বেশি না খাওয়াটাই ভালো। এই তো একটা পরামর্শ পেয়ে গেলেন আপনি, যে বেশি না মানে খাওয়া যাবে না সেটাও বলছে না, কারণ আমের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 60। সুতরাং আপনি আম খেতে পারেন, কিন্তু পরিমাণটা অল্প খেতে পারেন, মানে প্রচুর পরিমাণে নয়। আমরা এটা নিয়ে আলোচনা করেছি অন্য দিনের অনুষ্ঠানে, সেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লোডের উপরে বিষয়টা ডিপেন্ড করে, এবং আপনি সেই কারণেই এটা খেতে পারেন। কিন্তু তার মানে আমরা যারা অনেক দু ধরনের ডায়াবেটিক পেশেন্ট আছে, এক ধরনের পেশেন্ট মনে করেন যে আম স্পর্শ করা যাবে না, আরেক ধরনের পেশেন্ট মনে করেন যে আম অনেক খাওয়া যাবে, কিন্তু এর মাঝামাঝি মধ্যপন্থাটাই চিকিৎসকরা পরামর্শ দেন। বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই, আর আমাদের সময়ও কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গেছে, 11টা পর্যন্ত আমাদের সঙ্গে কথা হবে আপনাদের সঙ্গে ডাক্তারবাবুর। এখন এই মুহূর্তে ঘড়ি বলছে রাত 10:55 হয়ে 15 সেকেন্ড, খুব সময় কম। সুতরাং আর কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই নিয়ে আসতে পারেন। আমার কিন্তু প্রশ্ন রয়েছে, এখনো কোয়েশ্চেন ব্যাংক হয়ে আছে, যেহেতু এবারের প্রশ্নটা আবার এই হাঁটা নিয়ে, যে এত মিসকনসেপশন রয়েছে। কত মিনিট হাঁটবো? 15 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার? একটা মানুষ কতটা হাঁটবে? দেখো, যেটা আমরা সায়েন্সে বলি, কিলোমিটারটা বলছি না, আমি বলছি স্টেপস হিসেবে বলছি। আমরা জেনারেলি বলি 8000 স্টেপ হাঁটার পরে তার বেশি হাঁটতে পারেন, কিন্তু তার বেশি হাঁটার যে বেনিফিটটা অতটা বেশি হয় না। সো 8000 to 10,000 স্টেপস আ ডে হচ্ছে অপটিমাম হাঁটা। তার বেশি আপনি হাঁটুন, কোনো অসুবিধা নেই। আপনি যদি হাঁটতে ভালোবাসেন, হাঁটতে চান, প্লিজ ডু। কিন্তু মিনিমাম 8 থেকে 10,000 স্টেপ যদি হাঁটতে পারেন, দ্যাট ইজ দ্য অপটিমাম ওয়াকিং এক্সারসাইজ ইউ ডু। এছাড়া যেটা আমরা নেগলেক্ট করি, এবং একটা প্রশ্ন আমাদের কিছুক্ষণ আগেই করেছিলে, যে ওয়েট এক্সারসাইজ করা খুব দরকার মাসেল টোনটা বাড়াবার জন্য। যত বয়স হয় মাসেল আমাদের ফ্ল্যাসিড হয়ে যায়, টোন কমে যায়। হাঁটার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েট এক্সারসাইজ করাটাও খুব দরকার। আচ্ছা, বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রশ্নে আবার চলে যাই। আবার প্রশ্নে আসি, যে এত প্রশ্ন রয়েছে, আমরা বারবার বলছিলাম যে হাঁটুর সমস্যা নিয়ে। এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, মানে একটা সময় হাঁটুর বা পায়ের ব্যথা হলে আমরা প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়তাম। তা এই যে পায়ের এখন হাঁটু থেকে যে ব্যথা, আপনি বারবার হাড় ক্ষয় হয়ে যাওয়ার কথা বলছেন, ক্যালসিয়ামের কারণে কি এই ব্যথাটা হতে পারে? না, দেখুন, ক্যালসিয়াম আর হাড় ক্ষয় বলবো না, কার্টিলেজ ক্ষয়। হাড় তো হয় সেরকম ভাবে হয় না। মানে ক্যালসিয়াম আমরা দিই বোন হেলথের জন্য, বোন হেলথটাকে ইমপ্রুভ করার জন্য, বোনটাকে স্ট্রং করার জন্য, অস্টিওপোরোসিসের জন্য।
হাঁটু ক্ষয় বা কার্টিলেজ ক্ষয়টা অস্টিওআর্থ্রাইটিস, সেটা কিন্তু একটা ডিফারেন্ট রোগ। তার সঙ্গে ক্যালসিয়ামের কোনো কিন্তু যোগাযোগ নেই। তার সঙ্গে অন্য ওষুধ আছে, কার্টিজেন জাতীয় বা কার্টিলেজ সাপ্লিমেন্টস কিছু পাওয়া যায়, এক্সারসাইজ হয়, অনেক রকমের হয়, কিন্তু ক্যালসিয়ামের সরাসরি কোনো যোগসাযোগ নেই। আচ্ছা, বন্ধু রয়েছেন একদম আজকে এই অনুষ্ঠানের খুব সম্ভবত আমাদের শেষ বন্ধু, তার প্রশ্ন নিয়ে আসছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার লাইনটা কেটে গেল, একটু কথা বলতাম। বলুন আপনি। আমার ওই ব্যাপারটা হচ্ছে গোড়ালিতে ব্যথা হয়, একটু হাঁটতে কষ্ট হয়, কিন্তু সাইকেলিং করলে আমার কোনো অসুবিধা হয় না। আমি যত খুশি সাইকেলিং করি না কেন কোনো অসুবিধা নেই। একটা সমস্যা, অতিরিক্ত বসে, আমি বসে ডিউটি করি, দোকান করি তো, টুরে বসে দোকান করি। বেশি ডিউটি করলে পাটা ফুলে যায়, আঙুল দিয়ে চাপলে রসে বসে যায়, আবার বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। এই সমস্যাটা কি? বলুন। দেখুন, অল্প সময় আমাদের, গোড়ালির ব্যথাটা যেটা বলছেন সেটা মোস্ট লাইকলি আপনার গোড়ালির হাড় বেড়েছে, যেটা একটু আগে ডিসকাস করছিলাম, প্লান্টার ফ্যাসাইটিস হচ্ছে। তার জন্য এক্সারসাইজ বিস্তারিত জুতো ফুতো পড়লে কমে যাবে। আর বসে যে পা ফোলাটা, সেটাও আমরা একটু আগে আলোচনা করেছি যে বেশিক্ষণ বসে থাকলে আপনার কাফ মাসেলটার কোনো অ্যাকশন থাকে না, তাই জন্য আস্তে আস্তে জলটা নিচে নামে, উপরে উঠতে চায় না, আবার যে পাটা তুলে রাখেন জলটা হাটের দিকে ফিরে আসে। একদম লাস্ট আমরা অনুষ্ঠান শেষ করবো, 1 মিনিট সময় আছে। টেক অ্যাওয়ে মেসেজ, আজকে যারা অনুষ্ঠান শুনছে পায়ের যত্নের জন্য কি করবে? আমরা যেরকম বলি ত্বকের যত্ন নিন, আমরা আজকে প্রোগ্রামটা শেষ করবো এই বলেই যে পায়ের যত্ন নিন। আপনার শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ হচ্ছে পা। পা যদি না থাকে কিন্তু হাঁটা খুব মুশকিল হয়ে যাবে। পায়ের যত্ন নেওয়ার জন্য অ্যাওয়ারনেস, এক্সারসাইজ, প্রপার মেডিকেশন সব রকম দরকার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাওয়ারনেস। আপনি যদি জানেন যে আপনার পায়ের খেয়াল রাখতে হবে, আপনি আপনার পায়ের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত হাঁটার টিপস দিয়ে দিলেন আমাদের সঙ্গে, চিকিৎসক ছিলেন এবং ডক্টর কুশল নাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে আমাদের বললেন এবং সব প্রশ্নের উত্তর নিমেষে আমাদের কাছে দিলেন। সচেতনতা কিভাবে তৈরি হবে, কিভাবে পায়ের যত্ন নেব আমরা, ঠিক তাই। আচ্ছা, আমরা বোধহয় মানে এই অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হবে, কারণ সময় সেভাবেই চোখ রাঙিয়ে দিচ্ছে। আমরা 10 মিনিটের খবরের বিরতিতে যাব, তারপর আবার ফিরে আসবো 11টা 10-এ আপনাদের সঙ্গে dunia.com নিয়ে। আজ কিন্তু বেশ মজার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো dunia.com-এ। বিশ্বজিৎ কল্পলাল, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।